হ্যালো জনগণ, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দ্য ব্যাকস্টেজ পডকাস্ট। এই এপিসোডের গেস্টের নাম প্রত্যাশা সাহা। ওকে আমি চিনি, ও যখন আন্ডারগ্রেডে ভর্তি হয়েছে ওই সময় থেকে। তো ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স আন্ডারগ্রেড করা শুরু করছে, কিন্তু ওর ফিজিক্স পড়তে ভালো লাগে না। সো ও যেটা করছে যে আস্তে আস্তে বাংলাদেশের গণ্ডির বাইরের রিসার্চারদের সাথে কানেক্টেড হয়ে গেছে। সো এর মধ্যে একজন ছিলেন যে মেইন ক্যাটালিস্ট, প্রফেসর ইশতিয়াক আহমেদ। উনি ইউনিভার্সিটি অফ টরন্টোর প্রফেসর। আপনারা যারা এই চ্যানেল ফলো করেন তারা জানেন যে ওনার সাথে আমার একটা এপিসোড আছে ব্যাকস্টেজ পডকাস্টের। ইফ নট, ইটস অন দ্য স্ক্রিন, প্লিজ চেক দ্যাট আউট। সো প্রফেসর ইশতিয়াকের সাথে উনি প্রত্যাশা কাজ করার জন্য শুরু করলো, তখন আস্তে আস্তে এইচসি এর অথবা হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনের জগতেও আসলে পা রাখা শুরু করলো আর কি। এবং ওর কাজের মেইন ফোকাসটা হচ্ছে যে মার্জিনালাইজড কমিউনিটি, যেমন সাপুরে, তারপরে ট্রান্সজেন্ডার কমিউনিটি, দেন পতিতালয়ে যারা কাজ করে তারা, এরকম এদের ব্যাপারে তো আমরা আসলে খোঁজ খবর রাখি না যে ওরা তো টেকনোলজি ইউজ করে, ওরা তো ফোন ইউজ করে, ইন্টারনেট ইউজ করে, কিন্তু ওরা আসলে কিভাবে ইউজ করে। সো এই জিনিসগুলা ও রিসার্চের ইন্টারেস্টের বিষয়। সো এই কাজগুলা করা বেশ কঠিন। সো এটা ও কিভাবে করছে এটা এই এপিসোডে ডিসকাস করছে, ওর হোল এক্সপিরিয়েন্সটা। এর মধ্যে ও চমৎকার একটা ব্যাপার ছিল যে ও এইসব কমিউনিটিতে যাইতো একা একা, গিয়ে ওদের ইন্টারভিউ নিত। ইন্টারভিউ নিতে নিতে ডেটা গ্যাদার করতে করতে ওর পেপার লেখার যে ম্যাটেরিয়াল সেগুলো কালেক্ট করতো আর কি। অল ডুইং হোয়াইল শি ওয়াজ এ স্টুডেন্ট, আন্ডারগ্রেড করতেছে। তো এভাবে করতে করতে ওর আসলে অনেক পেপার হয়ে গেছে। ও অনেক পেপারের co-author। এবং ফাইনালি যেটা রিসেন্টলি হয়েছে সেটা হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনের সবচেয়ে বিগেস্ট কনফারেন্স কাইতে ওর একটা পেপার বেস্ট পেপার অ্যাওয়ার্ড পাইছে। সো এটার ম্যাগনিটিউড অনেক বিশাল, যে বাংলাদেশে বসে একটা মেয়ে একা একা এরকম কাজ করতে করতে এরকম একটা লেভেলের কনফারেন্সে বেস্ট পেপার অ্যাওয়ার্ড পাওয়া, সো ইজ হিউজ। সো প্রত্যাশা ওর পুরো জার্নিটাই শেয়ার করছে। এবং ও কারেন্টলি পিএইচডি করতেছে আমেরিকাতে, ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা শ্যাম্পেইনে। খুবই ভালো ইউনিভার্সিটি। এখানে আসার আগে ও ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটে ইন্টার্নশিপের স্কোপ পাইছে। এছাড়া ও আশপাশে অনেক কিছু নিয়ে কাজ করছে আর কি। ফাইনালি ও এখানে আসার আগে ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে একটা মাস্টার্স করছে, যেটা ওর সুইচিং এ হেল্প করছে অনেকটা। তো প্লিজ এনজয় এপিসোড। আই উড সে যে এটা খুবই ইন্সপায়ারিং এপিসোড এবং খুবই মানে ইনফরমেশন রিচ এপিসোড। যে আপনি যদি আন্ডারগ্রেডে থেকে থাকেন, আপনি যদি নিজের গণ্ডির বাইরেও রিসার্চ করতে চান, কিভাবে করবেন। সো এটাই হচ্ছে যে এই এপিসোডের মেইনলি সারমর্ম। সো আই হোপ দ্যাট ইউ লাইক ইট। ইফ ইউ লাইক ইট, প্লিজ লাইক দ্য ভিডিও, রাইট ডাউন ইউর থটস ইন দ্য কমেন্টস, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করলে বেশ ভালো হয়। ইট হেল্পস উইথ দ্য গ্রোথ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো ওয়েলকাম টু দ্য পডকাস্ট প্রত্যাশা। কি খবর তোমার, চলতেছে কেমন? এই তো চলতেছে। বিজি সেমিস্টার, কিন্তু ভাল লাগতেছে, একটা সেমিস্টার শেষ। সো আই থিঙ্ক তুমি আমার ফ্রেন্ড লিস্টে আসো, তুমি যখন হচ্ছে আন্ডারগ্রেড শুরু করতেছো ওই সময় থেকে, হ্যাঁ, 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 2016-17 ওই টাইমটার থেকে। হ্যাঁ, আমি মোটামুটি রিমোটলি তোমার উপরে উঠা যা দেখতেছি, আই এম ভেরি প্রাউড অফ ইউ। সো তুমি হ্যাঁ, এবার হচ্ছে যে এই লাস্ট ফলে পিএইচডি শুরু করলা, তাই তো? হ্যাঁ, 2025 এর ফলে। কই পিএইচডি করতেছো, আরবান শ্যাম্পেনে? হ্যাঁ, ওকে। সো ইউনিভার্সিটি। তোমার এই টোটাল জার্নি নিয়ে আসবো, বাট এর আগে ধরো যে কনগ্রাচুলেশন ফর দ্য বেস্ট পেপার অ্যাওয়ার্ড ইন কাই। কাই থ্যাংক হচ্ছে অনেক বিগ ডিল। মানে তোমার তো আই থিঙ্ক মাস্টার্স এর কাজ নিয়ে পেপারটা হয়েছে, তাই না? না, এটা আসলে আমার ইন্ডিপেন্ডেন্ট একটা প্রজেক্ট ছিল। ও মানে আচ্ছা, উম, খাইছে। ওকে। আমি 2021 থেকে আমি চিন্তা করতেছিলাম যে আমার হচ্ছে সেক্স ওয়ার্কারদের টেকনোলজি ইউজ নিয়ে কাজ করতে চাই আর কি আমি। ওকে। তো এরপরে হচ্ছে আমার আসলে কানেকশন বের করতে অনেক সময় লাগছে যে কাজ করব। একে তো সেনসিটিভ টপিক, তারপরে আবার মানে ওইখানে তো অ্যাক্সেস পাওয়ার ব্যাপার আছে। আচ্ছা। তো এর জন্য হচ্ছে আমি অনেক টাইম নিছি। তো তখন তো কোভিড ছিল, কোভিডের জন্য অনেকটুকু সময় আমি প্রায় মানে ওই প্রজেক্টটা নিয়ে আগানো হয় নাই। ওকে। কিন্তু তারপরে কোভিড যাওয়ার পরে তারপরে হচ্ছে উম, আমার একটা জুনিয়র ছিল। ও আমার সাথে অনেক দিন ধরে রিসার্চের কাজ করতো, তো ওর একটা লিড ছিল। ওর নাম হচ্ছে নাদিরা নওশের। ওর লিড লিড থেকে আমি হচ্ছে ওইখানকার একটা এনজিওর সাথে পরিচিত হয়েছিলাম আর কি। আচ্ছা। এর আগে একটু ইন্টারসেপ্ট করি। সো ভিউয়ার্স যারা দেখতেছেন, ওকে যে কারণে কনগ্রেচুলেট করছি সেটা হচ্ছে যে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন ফিল্ডের আই থিঙ্ক সবচেয়ে বিগেস্ট কনফারেন্স এটা হচ্ছে কাই, তাই তো? হ্যাঁ, হ্যাঁ,
সো সবচেয়ে বিগেস্ট কনফারেন্স কাইয়ের লাস্ট এডিশনে প্রত্যাশার একটা পেপার হচ্ছে বেস্ট অ্যাওয়ার্ড পাইছে। তো আমরা যারা একটু রিসার্চ নিয়ে কাজ করি আমরা জানি যে এটা যে কত বড় বিগ ডিল একটা ব্যাপার, কারণ কাইতে পেপার পাবলিশ করা নিয়ে লোকজনের মানে মোটামুটি জান ছুটা যায় আর কি। সেখানে ও বাংলাদেশে বসে হচ্ছে যে কাজ করে একটা পেপার সাবমিট করছে, ওই পেপার অ্যাকসেপ্টেড হয়েছে, বেস্ট পেপার অ্যাওয়ার্ড পাইছে ইন্টারন্যাশনালি। সো ইটস মানে ভেরি ভেরি বিগ ডিল। তো এবার তোমার ইয়েতে ফেরত যাই, সো তুমি হচ্ছে তোমার প্রজেক্ট নিয়ে একটু বলো, একটু জ্ঞান দান করো, একটু শিখাও কি কি করলা, কি কি পাইলা, কেমনে শুরু করলা প্রজেক্ট। ওই তো 2021 থেকে আমার হচ্ছে ওই টাইম লাগলো অ্যাক্সেস পাইতে। তারপরে হচ্ছে অ্যাক্সেস পাওয়ার পরে হচ্ছে আমি একদিন ভিজিট করতে গেলাম। ভিজিট করতে যাওয়ার পরে দেখি যে মানে ওখানে আচ্ছা, এর আগে আমার একটু তোমার মানে মোটিভেশনটা একটু বলো তো, মানে তোমার কেন এই টপিকের প্রতি স্পেসিফিকলি ইন্টারেস্ট আসলো আর কি। আচ্ছা, এটা কি একদম শুরু থেকে শুরু করব যে কখন ডেফিনেটলি। থেকে আমি হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ডেফিনেটলি। আচ্ছা, আমার হচ্ছে ফার্স্ট ইয়ার চলে 2016-এর প্রথম দিকে। আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সে পড়ি। ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার এরকম এরকম টাইম আর কি। তা তখন হচ্ছে আমাদের একটা ওয়ার্কশপ হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে কল্পকৌশল নামে। তো ওইখানে হচ্ছে এমআইটির নাজমুস সাকিব ভাই, দিনী ফাতিহা আপু, তারপর হচ্ছে ইশতিয়াক, টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর তখন ইশতিয়াক স্যার, ওনারা হচ্ছে একটা টক দিতে আসছিলেন আর কি। তো তারপরে ইশতিয়াক স্যার, প্রফেসর ইশতিয়াক আহমেদ যিনি ছিলেন, উনি হচ্ছে মার্জিনালাইজ পিপল নিয়ে কাজ করতেন, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন নিয়ে কাজ করতেন। তো উনার কাজটাতে উনি যখন টক দিতেছিলেন আমি খুবই ইন্টারেস্টেড হয়ে গেছিলাম যে মার্জিনালাইজ পিপল নিয়ে কাজ করে আবার হচ্ছে কম্পিউটিং নিয়ে কাজ করে, এই দুইটা একসাথে করা তো খুব মানে খুবই ইন্টারেস্টিং। তো উনি পরে মানে টকের শেষে বলছিল যে তোমরা কেউ যদি আমার সাথে কাজ করতে চাও তাহলে হচ্ছে পরে আমার সাথে যোগাযোগ করো। তো আমি অনেকটা সাহস নিয়েই তখন হচ্ছে ওনার সাথে যোগাযোগ করছিলাম যে আমি হচ্ছে আপনার সাথে এরকম কাজ করতে চাই, এরকম প্রজেক্টে আমার হচ্ছে মার্জিনালাইজ পিপলদের নিয়ে কাজ করার খুব ইচ্ছা। তো তারপরে হচ্ছে উনাকে সিভি দেওয়ার পরে উনি হচ্ছে আমাকে হইলো একটা প্রজেক্টে ইনক্লুড করছে। করার পরে তারপরে হচ্ছে আমি ওইখানে উম, মানুষজন যে মোটামুটি ঢাকা শহরের মানুষই যারা বস্তিতে থাকে তাদের সাথে একটা কাজ করছিলাম যে ওরা কিভাবে ফোন ইউজ করে। তো ওখানে আমরা দেখছিলাম যে ওরা শেয়ার্ড ওয়েতে ফোন ইউজ করে, একটা ফোন কখনো মানে ওয়েস্টে আমরা যেরকম একটা ইন্ডিভিজুয়ালিস্টিক একটা নোশন দেখি যে প্রত্যেকটা ডিভাইসের জন্য প্রত্যেকটা মানুষ তাদের মানে সব চিন্তা ভাবনা ইন্ডিভিজুয়ালিস্টিক, আমাদের আহ, মানে ইস্টে কিন্তু ওই চিন্তা ভাবনাটা পুরাই অন্যরকম। আমরা কালেকটিভলি দেখা যায় একটা যন্ত্র ইউজ করি, রাইট। কালেকটিভলি দেখি একটা কালেকটিভ। বাসার একটা মোবাইল ফোন। হ্যাঁ, হ্যাঁ। তো ওই জিনিসটা প্রথমে হচ্ছে আমি এক্সপ্লোর করছি। আর হচ্ছে যখন এক্সপ্লোর করতে গেছি তখন হচ্ছে জিনিসটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং লাগছে, কারণ প্রথমত আমি তো আউটসাইডার, আমি ওদের কেউ না, কিন্তু ওদের কাছে গিয়ে যে অ্যাক্সেস পাওয়াটা, যে ওদের সাথে আস্তে আস্তে কথা বলে একটা সুন্দর সম্পর্ক ক্রিয়েট করা, র্যাপোর্ট বিল্ড করা, তারপর হচ্ছে আস্তে আস্তে ওদের কমিউনিটিতে ঢুকে তারপর ওদের লাইফ সম্পর্কে জানা, এইটা আমার খুবই ইন্টারেস্টিং লাগছিল। মনে হয়েছিল যে এর একটা চ্যালেঞ্জিং কাজ, এটা করা যায়, প্লাস হচ্ছে একটা ইম্প্যাক্ট আছে যে ওদের জন্য আমি সিস্টেম বিল্ড করতে পারবো যেটা হলো ওদের কাজে লাগতে পারে। তো ওইখান থেকে ওই একটা প্রজেক্ট থেকে আমার আসলে এইচসিআই নিয়ে কাজ করা শুরু, প্লাস মার্জিনালাইজড পিপলদের সাথে কাজ করা শুরু। তারপরে আসলে আমি আবিষ্কার করছি যে অন্য যারা এরকম এই এইচসিআই নিয়ে কাজ করতেছে বাংলাদেশে, আহ, আমি মনে হয় মার্জিনালাইজড পিপলদের সাথে তার থেকে আর একটু ভালো করে মিশতে পারি, মানে আমি খুব তাড়াতাড়ি মিশে যেতে পারি। তারপরে হচ্ছে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে এরপরে আরেকটা প্রজেক্ট করি। তো আরেকটা প্রজেক্ট করেছিলাম যে আহ, মেয়েরা যে অনলাইন হ্যারাসমেন্টের শিকার হয় ওই অ্যানোনিমাস সোশ্যাল প্ল্যাটফর্মে, ওদের এক্সপিরিয়েন্সটা কি ওটা বোঝার জন্য। তো কোনো একটা কারণে মানুষ আমার সাথে অনেক কথা বলতো, আমি জানি না কি মানে কি কারণে কথা বলতো, আমি হচ্ছে ক্লোজ হয়ে যেতে পারতাম আর হচ্ছে অনেক ডেটা পাইতাম। তো অনেক ডেটা পাওয়ার কারণে পেপার অনেক রিচ হতো, ফাইন্ডিংস ভালো হতো। তো ওইটা আস্তে আস্তে আমাকে মোটিভেট করছে যে আচ্ছা ঠিক আছে মানে ওনাদের মানে আমি যেভাবে বড় হয়েছি, আমি ছোটবেলা থেকে বিকর্নেসে পড়ছি একদম। ভেরি সরি ফর ইন্টারাপ্টিং। যদি 2টা সেকেন্ড সময় নিয়ে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন, দেন ইউল গেট অল দ্য নোটিফিকেশনস ভেরি সুন। যাই ভিডিও আসে নতুন নতুন আপনি তাড়াতাড়ি জিনিসগুলো আপডেট পেয়ে যাবেন, অ্যান্ড ইট অলসো ইন্সপায়ার্স মি অ্যান্ড হেল্প উইথ দ্য গ্রোথ। থ্যাংক ইউ। শহরে বড় হয়েছি, আমার জানার পরিধি অনেক সীমিত ছিল। আমি জানতাম না যে একটা সবজি বিক্রেতা কিভাবে কি করে, একটা বাস ড্রাইভারের লাইফ কিরকম, একটা
মানে বিভিন্ন কমিউনিটির মানুষ কিরকম, হিজড়া মানুষরা কিরকম ভাবে লাইফ চালায়, বা হচ্ছে বস্তির মানুষজন কিভাবে থাকে। তো ওই জিনিসগুলো আমার জানতে খুব ইচ্ছা করতো। হুম হুম। প্লাস আমার হচ্ছে আন্ডার গ্রেডে যে সাবজেক্টে ভর্তি হয়েছিলাম ওইটাতে আসলে ইন্টারেস্ট আস্তে আস্তে হারাই গেছিল। আচ্ছা। তারপরে হচ্ছে মনে হতো যে সিএসএস কিছু করি। তো দুইটা মিলায় তারপরে আমার মনে হয়েছে যে আমি আসলে এইটা নিয়ে কাজ করলে আমি হলো সবচেয়ে ভালো করব। একে তো আমি ওদের সাথে কথা বলে ডেটা আনতে পারি, আর হচ্ছে তারপরে বুঝতে পারি যে কোন অ্যাঙ্গেলে পেপারটা যাবে বা কি হবে। তো আর হচ্ছে আরেকটা জিনিস ভালো লাগতো, সোশ্যাল সায়েন্সের থিওরি জানতে ভালো লাগতো। আচ্ছা। এইচসিআই এ যারা কাজ করে ওরা খুব ভালো মতো জানে যে হুম হুম বেশ খুব বড় একটা পার্ট হচ্ছে যে আমাদের হলো ফাইন্ডিংস গুলো থিওরির সাথে কানেক্ট করতে হয়। হুম হুম। তারপরে হচ্ছে উম, বা আমি অনেক বড় বড় এইচসিআই যে রিসার্চার ওদেরকে দেখছি যে ওরা নিজেরাও থিওরি দিছে। আচ্ছা। তো ওগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতো যে ওরা কিভাবে এক এক একটা থিওরি দিতেছে, আস্তে আস্তে আর্গুমেন্ট কিভাবে বিল্ড আপ হুম হুম করতেছে। হুম এগুলা খুব ভালো লাগতো। আর টেকনিক্যাল সাইডে একটু ইন্টারেস্ট ছিল, মানে সব মিলে আমার কাছে এত ইন্টারডিসিপ্লিনারি রাখছে সাবজেক্টটা, আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে আমি কাজ করতে পারি। আচ্ছা আচ্ছা। আর সবচেয়ে বড় মোটিভেশন যেটা আমি বলবো যে মার্জিনালাইজ পিপলদের সাথে কথা বলা। মানে আমি চিন্তাও করি নাই যে বিভিন্ন কমিউনিটির মানুষজন এত বেশি ডিফারেন্ট আর ওদের থেকে শিখার এত কিছু আছে। মানে আমি যখন এক একটা মানুষের সাথে কথা বলতাম আমার মনে হতো যে এক একটা মানুষ এক একটা বিশাল বড় বই। বড় বই। হ্যাঁ। আর আমি আস্তে আস্তে সব জানতেছি, তারপরে আস্তে আস্তে প্রথমে তো প্রথম দিকে আমি ইন্টারভিউ নিয়ে তারপরে কাজ করতাম। পরে আস্তে আস্তে আমি চেষ্টা করছি এথনোগ্রাফিতে যাওয়ার, যে আমি শুধু ইন্টারভিউ নিব না, যে এক দুই দিন আমি ওদের সাথে গেলাম তারপর কথা বললাম। এভাবে করে আমার ডেটার ডেপথ আসে না, আমার জাস্ট রিসার্চের জন্য যা হয় মানে যা দরকার তাই আসে। রাইট। পরে আমি চিন্তা করলাম না, আমি 1 মাস ওদের সাথে থাকবো, 2 মাস থাকবো, 3 মাস থাকবো, এরকম। ওকে। ইন্টারেস্টিং। তারপর হ্যাঁ, তারপর হচ্ছে এরকম করে করে আমি হচ্ছে বেদে কমিউনিটির সাথে কাজ করছি। তারপর হচ্ছে ঢাকার যে হরিজন কমিউনিটি হুম হুম ওদের সাথেও কাজ করছি। মানে আমি ওদের সাথে ওদের কাছে বারবার যাইতাম। তো কমিউনিটিতে বারবার গেলে যেটা হয় যে প্রথম দিকে ওরা খুবই অবিশ্বাস করে, কিন্তু বারবার গিয়ে ভালো মতো কথা বললে কিছু না, কিন্তু আমি ওদেরকে চিপস কিনা দিতেছি না, টাকা দিতেছি না, আমার ফান্ড নাই, আমি কই থেকে ওদেরকে টাকা হুম দেব। হুম। জাস্ট কথা বললেই ওরা হচ্ছে অনেক বেশি মানে ফ্রি হয়ে যায় আস্তে আস্তে। তো আচ্ছা। একটু 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 বাম হাত ঢুকাই, সেটা হচ্ছে যে আই থিঙ্ক মানে উই আর অন দ্য সেম পেজ, যে এই যে যেটা বলা যে ডিফারেন্ট কমিটির সাথে কথাবার্তা বলার একটা আলাদা ফ্লেভার আছে, একটা মজা আছে। হুম হুম। এবং আমি সামটাইমস এটা খুব মিস করি এখানে আমেরিকাতে। এখন এখনো মার্জিনালাইজ কমিউনিটি আছে যাদের সাথে কথা বলতে গেলে ভয় লাগে। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো দেশে যেটা ওই যে সাপোজ ইয়েতে আমরা যখন সাস্টে ছিলাম, সাস্টে তো টং কালচার বিশাল পপুলার। সো টং এ পিচি পিচি বললাম আমি কাজ করতো অনেক। হুম হুম এই হুম। 6-7 বছর 10 বছর এদের সাথে আমার বিশাল ভাব ছিল আর কি। সো এদের লাইফ জানতো, মজা লাগতো। সো আই আই গেট ইউ। বাট আমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে তুমি যে ডিফারেন্ট কমিউনিটি গুলোর কথা বললা, আহ, তুমি যে টাইপের ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, আমরা মোটামুটি যে শিক্ষিত সমাজ যারা আছি, আমরা কিন্তু টিপিক্যালি ওদেরকে একটু ভয় পাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই। ফর এক্সাম্পল একটা বস্তিতে যাব, পকেটটা নিয়ে মেরা দেয়, হ্যাঁ হ্যাঁ। গালিগালাজ নাকি করে। রাস্তা যে ইয়ে সাপ নিয়ে যে খেলা দেখে বেদেরা, বেদে কমিউনিটি তো টিপিক্যালি রাস্তায় চাঁদাবাজি করে। হিজড়ারা বাসে উঠে হচ্ছে যে চাঁদা চায়, মারপিট করে। এই যে ফার্স্ট ইমপ্রেশনে যে ভয়ের কোনো ব্যাপার কাজ করছিল অথবা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে। হ্যাঁ ভাই, অনেক মানে এরকম কাহিনী আছে। মানে ভয় প্রথম দিকে লাগে নাই, হয়তো আমি খুব নাইভ ছিলাম বা খুবই ইম্যাচিওর ছিলাম হুম হুম। ওই জিনিসগুলা। আর একটা মজার কথা হচ্ছে, মজার অ্যান্সার হচ্ছে আপনি বললেন টাকা মাইরা দেয়, ভাই আমার তখন কোনো টাকা ছিল না। আচ্ছা। আমার বাপ হচ্ছে চলতে তখন আমাকে 2,000 টাকা মাসে দিত। Okay. তো হচ্ছে যেটা আমাকে পরে অনেক হেল্প করছে। হুম হুম হুম। মানে এটার জন্য আমি খুবই গ্রেটফুল আমার বাবার কাছে। কিন্তু মানে ওই ভয়টা ছিল না যে টাকা পয়সা চলে যাবে, কিন্তু থাকে না অ্যাজ এ মানে দেশে তো মানে মেয়েদের তো এমনি তো চলাফেরা একটু কঠিন, রিস্ক কম না আর কি। হুম হুম সব হুম। মিলে মানে কেমন ছিল এটা, মানে মেক সেন্স আই থিঙ্ক। যে এই যে একটা ব্যাপার থাকে আমাদের, যে F1 মুভিটা দেখছো কিনা আমি জানি না। ও আচ্ছা, নতুন বেরোচ্ছে না, দেখা হয় নাই, সো চিন্তা আমি তো করছি। ফর্মুলা 1 অনেকদিন ধরে ফলো করি, আমার ছোটবেলা থেকে পছন্দ অনেক। সো যে ফর্মুলা 1-এর রিসেন্ট চেঞ্জ আসছে অনেকটা, যে ওরা খুব ইয়াং ইয়াং বাচ্চা বাচ্চা ড্রাইভার নেয়।
এবং আচ্ছা। রিজনটা ওই যে F1 মুভিটাতে বলছে আর কি, যে আমাদের ব্রেনের প্রি ফ্রন্টাল কর্টেক্স ডেভেলপ হতে অনেক সময় নেয়। তো যত কম বয়স রিস্ক নেওয়ার টেন্ডেন্সি তত বেশি, কারণ তার ব্রেন রিস্ক অ্যাসেস করতে পারে না। এই কারণে আমরা যারা বয়স হয়ে গেছে এক্সপিরিয়েন্স এর কারণে রিস্ক কম নিতে চাই। তো ওইরকমই আর কি, মানে রিস্ক নিতে পারছে দেখে হয়তো ভালো কাজ বের হয়ে আসছে। ওইটাই। আর হ্যাঁ, এটা মানে আমি নাই আর কি, করে গেছি। এরকমও হয়েছে যে যখন বস্তিতে গেছি তখন পাশে থেকে এগুলো খুবই এখনো কমন যে ডেটা নিতে গেলে হচ্ছে ধরেন মেয়েদের ডেটা যদি নেই তখন হচ্ছে পাশে থেকে ওই ওনার হাজবেন্ড বা হচ্ছে উম, মানে মেল যে কাউন্টার পার্ট আছে না, হুম হুম। ওনারা হচ্ছে পাশ থেকে বলে হ্যাঁ কোথাকার কোন মেয়ে আসছে, কোত্থেকে আসছে, এর সাথে কথা বলতেছে, কত বড় সাহস, মানে আমাকে বলতেছে না, ইনডিরেক্টলি। তার বউকে হচ্ছে ইনডিরেক্টলি বলতেছে যে কোত্থেকে আসছে এরকম। এগুলা হয় নর্মাল, এগুলো অভ্যাস হয়ে গেছে এখন আর কি। বাট যেটা ভয় লাগছে সেটা আপনি যেটা বললেন সেটার সাথে আমি খুব রিলেট করতে পারছি যে আমেরিকার কমিউনিটির সাথে এখনো হচ্ছে সেভাবে বিয়ে করতে পারিনি, অভ্যাস করতেছি দেখি, জানি আমার না। আমার টিপিক্যালি মানে নিজের বাবলের বাইরের লোকজনের সাথে ইন্টারেক্ট করতে খুব মজা লাগে আর কি। তো আমি হুম, আমেরিকাতে যখন আসছি, আসার আগে তো ওই যে যেমন এখানে তো কি বলে এটাকে, বর্ণবাদের স্কেলে একটা গ্রুপকে তো হুম, আলাদা করে রাখাই হয়েছে। হুম, তো হুম, আমার হুম। ইয়ে ছিল যে এদের সাথে হচ্ছে ইন্টারেক্ট করব। তো যেটা হয়েছে, আমি একটু বেশি কথা বলি এই জায়গায়। এই কাহিনীটা না, বলে ইন্টারেস্টিং। তো আমি আসার আগে দিয়ে দেশে থাকতে হচ্ছে যে কন্ট্যাক্ট করছি যে হিউস্টনে বাংলাদেশি কমিউনিটি, যে বাসাটা খোঁজা লাগবে। আর আমি ম্যাপে দেখতেছি যে ইউনিভার্সিটি অফ হিউস্টনের আশপাশের এরিয়াগুলো কি কি। তারপর দেখলাম যে একদম স্কুলের ঠিক পাশেই হচ্ছে জায়গা আছে স্কট স্ট্রিট। এবং ওই আচ্ছা। জায়গায় বাসার দামটাও অনেক, মানে রেন্ট অনেক চিপ, ক্রেগ লিস্টে দেখা দেখা যায়। তো ওই সময় তো মানে ভালো বাসা মন্দ বাসা কোন একটা বাসা একটা হইল হয়েছে, বাসা তো আমেরিকার বাসা। তো এর মধ্যে হচ্ছে যে ইয়েতে যে ভাই এখানে হেল্প করতেছিল, স্টিল ভেরি থ্যাঙ্কফুল টু হিম, অর্ণব ভাই। তো অর্ণব ভাইকে আমি বলছি ভাই এরকম স্কট স্ট্রিটে বাসা টাসা পাওয়া যায় না, কারণ উনি আমাকে ওই সময় বলছে যে একটা বাসা পাইছে ওনার বাসার আশপাশে। ওইটা স্কট স্ট্রিট না, আরেকটা জায়গা, ওখানে অনেক বাংলাদেশি থাকে। তো আমি বললাম যে স্কট স্ট্রিটে অনেক একটু চিপার দেখতেছিলাম, স্কট স্ট্রিট অনেক খারাপ জায়গা, দরকার নেই। তো যাই হোক, পরে আসলাম, আইসা ওই বাসে উঠলাম, তাও স্কট স্ট্রিটের প্রতি একটা মায়া কাজ করতো আর কি, যে একদিন যাওয়া লাগবে। তো আমি এমনিতে একদিন গুগলে সার্চ করলাম যে স্কট স্ট্রিট কেমন, ব্যাপারটা বুঝি, যে কোথায় কি কি আছে দেখার। পরে বের হলো যে স্কট স্ট্রিট হচ্ছে আমেরিকার টপ ডেঞ্জারাস স্ট্রিট গুলোর মধ্যে 3 নাম্বার মনে হয়। প্রত্যেক 7 জনে একজন ভিকটিম হয় এরকম। তো এবং পুরাটাই হচ্ছে ওই বর্ণের লোকজনের জায়গা, মানে এটা একটা ডেঞ্জারাস এলাকা পুরা। পরে আমার বেশ কয়েকবার সৌভাগ্য হয়েছে ওই জায়গাতে ড্রাইভ করা যাওয়ার। তো ওইখানে একটা ওই এরিয়ার একটা কাহিনী বলি, সেটা হচ্ছে যে মানে কিরকম ভায়োলেন্ট। তো আমি হচ্ছে লোকজনের কাছে শুনতাম আমাদের বাঙালিদের মধ্যে তো একটু এরকম নিচু করার টেন্ডেন্সি কাজ করে, তো লোকজন যখন বলতো যে এরা ভালো না এই সেই, তখন আমার হচ্ছে মনে হয় একটু ইয়ে হতো, আইসে বাংলাদেশে কত কিছু পার করে আসলাম, মানে আমাদের চাইতে খারাপ এটা আবার সম্ভব নাকি। তো কত আর খারাপ হইতে পারে, তো এখন কত খারাপ হইতে পারে। পরে একটা ঘটনা আমার পরিচিত একজনের সাথে হয়েছে, হওয়ার পরে আমি মোটামুটি লাইনে আসছি। সেটা হচ্ছে যে আমার পরিচিত একজন ওখানে ওই এরিয়াতে একটা গ্যাস স্টেশনে কাজ করতো আর কি। তো গ্যাস স্টেশনে ওনার শিফট ছিল রাত্রেবেলা 12টা থেকে সকাল 8টা পর্যন্ত। কোনো একদিন উনি হচ্ছে কোনো একটা কারণে পরীক্ষা ছিল বা কিছু একটা, উনি আর ওই দিন কাজ ওই শিফটটা যায় নাই, উনি একজনের সাথে এক্সচেঞ্জ করছে। আমাদের সাউথ এশিয়ার একটা দেশের একটা স্টুডেন্ট, ওই রাত্রেবেলা শিফটে ছিল। তো এই কাজগুলো মেনলি ওরা করে যে হচ্ছে যে মানে ভ্যালিড ওয়ার্ক অথরাইজেশন ছাড়া ক্যাশে কাজ করে, হুম, হুম, খরচ যোগানোর জন্য আর কি। এরকম মানে বিদেশি যারা আছে ইমিগ্রেন্ট, তারা অনেকে এরকম ভাবে কাজ করে যাবে। কারণ F1 স্টুডেন্ট অবস্থা তুমি গ্যাস স্টেশনে কাজ করতে পারো না, হুম, সেরকম হুম, ক্যাশ হুম, অনেকে কাজ করে। তো যাই হোক, ওই ছেলেটা ছিল, so ওই দিন রাত্রেবেলা গ্যাস স্টেশনে একটা মার্ডার হয়েছে। কাহিনীটা কি, সো গ্যাস স্টেশন গুলো অনেক গ্যাস স্টেশন ইয়ে থাকে, ওই যে গেম মেশিন থাকে, স্লট জুয়া খেলা টাইপের আর কি। সো ওই হুম, হুম, ওইসব এলাকাতে একটু বেশি থাকে। তো অনেকে যেটা করে, ওরা ঘন্টার পর ঘন্টা ড্রিঙ্ক করে আর খেলে, সস্তা বিয়ার খায়, সিগারেট খায়, আর হচ্ছে যে এই জুয়া খেলে। তো জুয়ার যখন ওরা হচ্ছে টাকা রিলোড করে, ধরো যে $15 করলো, 2 ঘন্টা হুম, হুম, খেলছে, আরো $2-3 হয়তো ওর রয়ে গেছে। সো অনেকে ওই টাকাটা রাইখা চলে যায়, আবার ঘুরে টুরে আসে, আবার ওই মেশিন রিজিউম করে। তো এরকম একদিন এক মহিলা, ওই দিনই নাকি এক মহিলা, সে হচ্ছে তার 40 না 30 সেন্ট বাকি, সে বের হয়ে গেছে আধা ঘন্টার জন্য, কই গেছে, আবার আসছে, আইসা দেখে যে ওখানে একটা বিশাল লোক বৈশা খেলতেছে। তো সে তাকে চার্জ করছে যে আমার টাকা ছিল তুই নিলি কেন এসেই।
তো ওই হ্যাঁ লোক হ্যাঁ পাতা দিচ্ছে, বলছে যে তোমার ছিল ওই 30 সেন্ট না, আমি কত আমি দিয়ে দিব। মহিলা মানতেছে না, লোককে হচ্ছে যে মানে ওই লোকের সাইজে 3 ভাগের 1 ভাগ, সে হচ্ছে ওই লোকের গায়ে হাত দিছে, এসে যে ঠেলতেছে আর কি, ধাক্কা দিছে। তো ওই লোক হচ্ছে যে একটু গাড্ডুস গাড্ডুস, তো সে কথাবার্তা তো বলে নাই, সে চুপচাপ নাকি দাঁড়াইছে, দাঁড়ায় মহিলাটার ঘাটটা ঠিক এমনি ধরছে, ধরে একদম কপালের 2-3টা ঘুষি দিচ্ছে, এবং মহিলা জাগায় কোমায় চলে গেছে। এবং পরে যখন অ্যাম্বুলেন্স নিয়ে গেছে, ওই মহিলা মানে অ্যাম্বুলেন্সে যাইতে যাইতে মারা গেছে। হ্যাঁ এরপরে তো পুলিশ ওই যে ছেলেটা যে কাউন্টারে ছিল তাকে তো ধরছে, সাক্ষী, সে তো ওহো। ইলিগালি কাজ করতেছে। হুম হুম হুম। তো বিশাল ঘটনা আর কি। তো ওই ঘটনাটার পর থেকে মানে অ্যাটলিস্ট আমাদের দেশে তো এই জিনিস হবে না, যে কেউ খেপছে তোমার ঘুষি মারে মানে সাথে সাথে কোমা। তো এরপর আমার একটু ভয় জন্মাইছে, আমি এরপর আর মিশতে টিশতে যাই নাই আর কি। আহ, এনিওয়েজ, তো যাই হোক আমরা আর টপ, হ্যাঁ হ্যাঁ। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা তো এখানে F1-এ থাকি, এটা তো নিজের দেশ না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই, বাতাসটা তো চেনা না আসলে। হ্যাঁ, সময় ইনফ্যাক্ট লাগে। ইনফ্যাক্ট আমি আমি যখন প্রথম নিউ ইয়র্কে গেছি, নিউ ইয়র্কে গিয়ে হচ্ছে যে আমি বেশ ধাক্কা খাইছি আর কি। নিউ ইয়র্ক তো ছোটবেলা থেকে শুনে আসছি, নিউ ইয়র্ক ইজ এ নিউ ইয়র্ক। তো নিউ ইয়র্কে কোন একটা রাস্তায় মানে হোমলেস, সিয়াটলেও আছে, সিয়াটলেও হোমলেস ড্রাগ এডিক্ট, মানে ওরস কেস আমি দেখছি। নিউ ইয়র্ক ওয়াজ ভেরি ডিফারেন্ট। নিউ ইয়র্কের পার্কের পাশে দেখছি আরে দুই তিনজন হাত নিচে দিয়ে পা উপরে, ওরা এমনিই আছে, হাই। ঝুলে আছে। কি ক্র্যাক না কি খাইছে আই ডোন্ট নো। তো এদের সাথে কথাবার্তা বলতে ইচ্ছা করে, কিন্তু একটু ভয় লাগে আর কি, বেশি ভয় লাগে। না, আমি বলবো যে এখানে একটাই ট্রিক আছে, সেটা হচ্ছে নোন মানুষ খুঁজে বের করা আর কি। হম হম, যে কোনো একটা বেঞ্চ কমিউনিটির থাকলে সাথে, সুবিধা। হ্যাঁ হ্যাঁ, যে কোনো কমিউনিটির সাথে কাজ করতে আমি প্রথমে হচ্ছে এখন যেটা করি, আমার ক্লোজ ফ্রেন্ডের কাছে জিজ্ঞেস করি যে তোমার কি এই কমিউনিটিতে কেউ আছে। যেরকম হচ্ছে আচ্ছা, কয়েকদিন আগে হচ্ছে আমি জেলে গেছিলাম, হুম, বাংলাদেশের জেলে। হ্যাঁ হ্যাঁ, ওই যে জীবনের একটা রিপোর্ট না কি যেন দেখছি আমি, এনিওয়েজ। হ্যাঁ হ্যাঁ, জুভেনাইল জুভেনাইল প্রিজনে করার জন্য। তো ওইখানে হচ্ছে আহ, প্রথমে খোঁজার চেষ্টা করছি নোন সার্কেলে কেউ আছে কিনা। তারপরে হচ্ছে আমার খুব ভালো ফ্রেন্ড হচ্ছে তামসিদ ইরাম খান, ও হচ্ছে ম্যাজিস্ট্রেট আর কি। তো ওকে আমি বলছি যে তুমি একটু ইয়া করে দাও, যে এখানে আমি যাইতে পারবো কিনা। ও আমাকে সেক্স ওয়ার্কারের স্টাডিটাতে অনেক হেল্প করছে। তো ও তখন হচ্ছে একবারে সরাসরি মিনিস্ট্রি থেকে হলো আমার পারমিশন এনে দিচ্ছে, তারপরে হচ্ছে আহ পুলিশ প্রোটেকশন এগুলা টেগুলা দিছে, তারপরে হচ্ছে আমি প্রিজনে গেছি আর কি। তাও ওখানে যাওয়ার পরে হচ্ছে আমাকে ওখানের যে প্রিজনের সুপারভাইজার উনি আমাকে বলছে যে একা একা কথা না বলতে। তারপরে হচ্ছে ওরা নাকি এরকম রিসার্চারদের মানে সবসময় তো সেইন মাইন্ডে থাকে না, হয়তো নিজের অজান্তেই অ্যাটাক করে ফেলে। তো হুম ওগুলা হুম। একটু সাবধানে থাকতে, বাট এমনিতে এগুলা প্রপার চ্যানেলে গেলে প্রবলেম হয় না। বাট আগে আমার যেটা মনে হতো যে প্রপার চ্যানেলে যাওয়ার থেকে নর্মালি যাওয়া বেটার, মানে কমিউনিটি মেম্বার খুঁজে তারপরে যাওয়া। ট্রাস্ট কারণ একটু হচ্ছে তাড়াতাড়ি গেইন করা যায়। হ্যাঁ, ডেটা অনেক ভালো, ডেটার ডিফারেন্স অনেক মানে বেশি। হুম হুম। যে একদম র ডেটা পাওয়া যায়, ওরা মন খুলা কথা বলে, কিন্তু এরকম অফিসিয়াল সেটিং এ গেলে আসলে ওরা মন খুলা কথা আচ্ছা, বলে না। তোমার ডেটা নেওয়ার ব্যাপারটা অনেকক্ষণ ধরে তুমি মেনশন করতেছো, আমি যেহেতু ফিল্ড সেম না, তো আমার ডেটা কালেক্ট করার ব্যাপারে ভিউ ডেফিনেটলি ডিফারেন্ট। সো তুমি যদি একটা মানে এক্সাম্পল দাও যে ডেটা নেওয়া বলতে অ্যাকচুয়ালি কি মিন করতেছো, আমি একটা প্রসেস কি একটা এক্সাম্পল দিতে পারো আর কি, যে হোয়াট ডু মিন, তুমি কি টাইপের ডেটা খুঁজতেছো, কেমনে কালেক্ট করতেছো, ফিল্টার আউট, ডেটা কোয়ালিটি, এগুলো। আচ্ছা, এইচে হচ্ছে অনেক ধরনের ডেটা কালেকশনই হয়। একটা হচ্ছে সার্ভে ডেটা কালেকশন, যে নর্মালি মানুষের পারসেপশন বোঝার জন্য আমি একটা সার্ভে রোল আউট করে দিলাম, কয়েকটা কোয়েশ্চেন দিয়ে তারপরে হচ্ছে দিলাম, তারপর হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করলাম, এটা একটা। আরেকটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, যেটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের মানুষজন ইউজ করে আর কি। ওকে। আহ, ওইটা হচ্ছে আহ, প্রথমে হইলো আমি ইন্টারভিউ নিই। এরকম কমিউনিটি থেকে ডেটা নেওয়ার সময় আমার যে টপিক, যেরকম আমি যদি বুঝতে চাই যে অ্যাকচুয়ালি মানুষ মোবাইল ফোন কিভাবে ইউজ করতেছে, এখন হুম ওদেরকে হুম। সার্ভে দিলে তো ওরা ওভাবে ফিল আপ করতে বেশি পারবে না। স্ট্রাকচার্ড। হ্যাঁ, আমি তো রিচ ডেটা ওভাবে পাবো না, বা ওদের হুম লিভ এক্সপিরিয়েন্সটা আমি তো বের করতে পারবো না। তো ওই ক্ষেত্রে আমি হচ্ছে ইন্টারভিউ নিই 1 ঘন্টা 2 ঘন্টা, বা হচ্ছে এথনোগ্রাফি করি
1 মাস 2 মাস 3 মাস ওদের সাথে থাকি। তারপর হচ্ছে নোট ডাউন করি যে ওরা আসলে কিভাবে কি করতেছে, যেরকম হচ্ছে ডিজিটাল ট্রানজাকশন গুলা ওরা কিভাবে করতেছে, হুম হুম হুম। কার কার সাথে ওদের পাসওয়ার্ড শেয়ার করতেছে, ওদের প্রাইভেসি ভালনারেবিলিটিস গুলা কি, এগুলো তো ওরা একদিনে আমাকে বলবে না, কিন্তু রাইট। 2 মাস থাকলে তারপরে হচ্ছে আমি জানতে অবজার্ভ পারবো যে করতে করতে ওদের, পাওয়া যায়। হ্যাঁ, পাসওয়ার্ড গুলা ঠিক কারা 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 জানে, ওদের মডেলটা কি আসলে। তো ওই সব ক্ষেত্রে আমি হচ্ছে ইন্টারভিউ নিই, ইন্টারভিউটা হচ্ছে রেকর্ড করি, 1 ঘন্টা 2 ঘন্টা যতটুকুই হয়। পারমিশন নিতে হয় আগে রেকর্ড করার জন্য, যদি পারমিশন না দেয় তাহলে হচ্ছে ডেটাটা হয় হচ্ছে রিটেন, আমি হুম লিখি হুম। হয়। ওকে। এইটাই মেইনলি হচ্ছে ডেটা নেওয়া। আর হুম একটা হয় হচ্ছে যে আমি যখন মানে ইনসাইটস এর ভিত্তিতে প্রোটোটাইপ ডিজাইন করব, তখন হচ্ছে একটা পার্টিসিপেটরি ওয়ার্কশপ হয়। ধরেন হচ্ছে হুম। হ্যালো টাস্কের নাম শুনছেন কিনা জানি না, তো না। ওইটা হচ্ছে মেইড, হ্যালো টাস্ক হচ্ছে বাংলাদেশে আপনি হচ্ছে মেইড কল করতে পারবেন ও মোবাইল। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আমি মনে করছি কোনো মডেল। না, এটা ওকে হচ্ছে ওকে। একটা অ্যাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বুঝতে পারছি। ওদের সাথে যখন ডিজাইন করা হয়েছে হ্যালো টাস্কটা, তখন হচ্ছে ওই বিভিন্ন এনজিও কে রিচ করে তারপর হচ্ছে ওদের বা ওদের কমিউনিটিতে গিয়ে 10-12 জন জোগাড় করে তারপর হচ্ছে ওদের কাছ থেকে ইনসাইট নেওয়া হয়েছে, আচ্ছা এই এই ওকে। ফিচারটা কিভাবে দেখে, হুম। এইটা এই ডিজাইনটা কিরকম, এটা কিরকম, কোনটা হইলে ওদের জন্য আরো ভালো হয়। যেরকম ওদের কাছে কিন্তু অ্যাপ মানে ওদের জন্য আমি অ্যাপ বানাইলাম তাইলে তো হইলো না, কারণ রাইট। হচ্ছে অ্যাপ ইউজ করবে কিনা সেটা তো হুম হুম আমি হুম। জানি। হয়তো বাটন ফোন ইউজ করে। হ্যাঁ, বাটন ফোন ইউজ করে, তো বাটন ফোনের জন্য আমাদের কি করা লাগবে, এটা হুম হুম। আইভিআর সিস্টেম আইভিআর। ডেভেলপ করা লাগবে। তো ওই জিনিসগুলো, ওই ডিজাইন ইনসাইটস গুলো ওদের থেকে আসে। তো ওই ক্ষেত্রে ইন্টারভিউ এত ইনডেপথ হয় না, জাস্ট একটু ডিজাইনের জন্য আমার যতটুকু দরকার ইনসাইট ওগুলো নেওয়া হয়। তো এই 3 ধরনের আমার মোটামুটি করা হয়েছে। এছাড়া আমার আহ, আরো হয়তো মেথড আছে, ওই মেথড ওকে। নিয়ে আমার আইডিয়া নাই। আর ডেটা অ্যানালাইসিসের ব্যাপারটা একটা তো ওই যে স্ট্যাট দিয়ে আপনার হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস যেটা, হুম হুম হুম। এটা একটা হয়। আরেকটা হচ্ছে ওই থিমেটিক অ্যানালাইসিস, মানে হচ্ছে বিভিন্ন ইন্টারভিউর হচ্ছে ট্রান্সক্রিপশন করা হয়, ট্রান্সক্রিপশন করে তারপর হচ্ছে কোন কিওয়ার্ড গুলা বারবার আসতেছে, কোন থিমটা বারবার আসতেছে, আইসে। তো সেটাই হচ্ছে আমার ফাইন্ডিং। তো এগুলো কি মানে সিম্পল ফ্রিকোয়েন্সি বেসড অ্যানালাইসিস করো নাকি? কাইন্ড অফ, কিন্তু এটা ম্যানুয়ালি, ধরেন হচ্ছে 30টা আহ, জন মানুষের ডেটা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো করাই যায় বা ম্যানুয়ালি। 50, হ্যাঁ 50 জন মানুষের ডেটা আছে আমার কাছে, তো আমি জাস্ট গো থ্রু করবো, আন্ডারলাইন করবো, হাইলাইট করবো, তারপরে ওগুলো আবার কম্পেয়ার করব, আচ্ছা। কম্পেয়ার করে দেখবো কোনগুলো বারবার আসতেছে, ওদের আসলে ওকে প্র্যাকটিস, ওকে। এগুলাই। আইসি। আইসি, ইন্টারেস্টিং। আচ্ছা, তোমার ইয়ের পেপার, কায়ের পেপারে যদি ফেরত যাই, হুম হুম তো তুমি আমার একটু ওয়াক থ্রু করবে নাকি যে তুমি শুরু থেকে যে সাপোজ ওই কমিউনিটিতে অ্যাক্সেস পাওয়ার একটা ব্যাপার ছিল, দেন তুমি কি টাইপের রিসার্চ কোশ্চেন ফর্মুলেট করতে চাচ্ছ, হুম কি হুম কি হুম। জানতে চাচ্ছ ওদের থেকে, কোশ্চেনের রেডি করা এন্ড তাদের সাথে কথা বলে পুরো প্রসেসটা যদি একটু ওয়াক থ্রু করো। আচ্ছা, প্রথমে যখন এইসব মানে এরকম মার্জিনালাইজ কমিউনিটি নিয়ে কাজ করা হয়, আমার মেইনলি পার্সোনালি রিসার্চ কোয়েশ্চেন থাকে হচ্ছে ওরা কিভাবে টেকনোলজিটা ইউজ করতেছে, খুবই ব্রড। হুম আর হুম। হচ্ছে 4টা মানে WH কোয়েশ্চেন থাকে আর কি, আচ্ছা। হোয়াট, ওয়্যার, হাউ, ওয়াই। হুম হুম হুম। তো ওই 4টা আমি জাস্ট প্রথমে কাভার করার চেষ্টা করি। তারপরে হচ্ছে দেখা যায় যে এক্সপার্ট মানুষজনদের সাথে কথা বলি, এক্সপার্ট অনেক দিন ধরে যারা কাজ করতেছে তাদের সাথে একটু কথা বলি যে আচ্ছা আমার কোয়েশ্চেনের এইটা, তোমার এটা নিয়ে কি মনে হয়, আর কি কি ইনসাইটস পাওয়া যেতে পারে। হুম তো হুম। ওদের সাথে কথা বলে একটু রিফাইন্ড হয়। তারপরে হচ্ছে আহ একবারে কমিউনিটিতে গিয়ে তারপরে হচ্ছে কথা বলা, কথা বলে তারপরে 5 জনের সাথে কথা বলে একটা আইডিয়া হয় যে আচ্ছা ঠিক আছে আমার মানে কমিউনিটিতে এই এই প্র্যাকটিস গুলো আছে, তো এই এক্স্যাক্টলি এই জায়গাটায় আমার প্রবীণ করতে হবে। হুম হুম যে হুম। ধরেন ওরা বারবার বলতেছে যে উম, ওদেরকে সার্ভেইল করা হয়, ওকে। তো সার্ভেইলেন্সের একটা ব্যাপার আছে, তো সার্ভেইলেন্সের জায়গায় কি কি হয় ওইটা হুম নিয়ে হুম। আমাকে বারবার জিজ্ঞাসা করতে হবে। ওকে। আস্তে আস্তে এরকম আস্তে আস্তে না, অ্যাকচুয়ালি ফরেস্ট ওই 5 ইন্টারভিউজ নেওয়ার পরে হচ্ছে কোয়েশ্চেনেরটা আসলে শেপে চলে আসে যে আমার এই এই জিনিসগুলো জানা লাগবে। আই সি। আর কোয়েশ্চেনিয়ার যত হচ্ছে ভাইয়া ব্রড হয়, তত হচ্ছে আমার মনে হয় ইনসাইটস বেশি আসে। হুম হুম হুম। আর হচ্ছে আহ, আমাদের ইন্টারভিউ এটারে বলে হচ্ছে লিডিং কোয়েশ্চেন, যে রাইট। এরকম কোয়েশ্চেন করা যাবে না যে তোমার কি কষ্ট লাগতেছে। ওপেন এন্ডেড না। হ্যাঁ, ওপেন এন্ডেড না, মানে হচ্ছে তুমি আপনি বলেই দিতেছেন যে ওই লোকটার কষ্ট লাগতেছে, ও রিফ্লেক্সেই বলতে পারে হ্যাঁ, হুম 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 হুম। কিন্তু জিজ্ঞেস করতে হবে কেমন লাগতেছে, কি অবস্থা, উম, মানে বুঝতে পারছি। এটাতে আপনার কি মনে হয়, এরকম আর কি। তো ওরকম কোয়েশ্চেনিয়ার ওভাবে ফর্মুলেট করা হয়েছে। তারপরে হচ্ছে প্রথমে যে এনজিও থ্রুতে গেছি
এটা একটু মিক্সড অ্যাপ্রোচ হয়েছে আর কি, যে এনজিও থ্রুতে গেছি প্রথমে ওদের রিক্রুট করা মানুষজনদের সাথে কথা বলছি, পরে দেখি যে একই রকম ডেটা আসতেছে। তো এটা আমার সব জায়গায় গোল থাকে যে যাদের সাথে প্রথমে কথা বলবো তাদের থ্রুতে আমি অন্য নোড গুলাকে কানেক্ট করব। তো তো তোমার প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? প্রথম দিন তুমি কি কোশ্চেন নিয়ে গেছো, কি কথাবার্তা বললে, এবং নতুন কি কি কোশ্চেন অ্যারাইজ করছে? আচ্ছা, প্রথম দিন ওই যাওয়ার পরে যে যেটা বললাম যে WH কোয়েশ্চেন, আপনারা হুম কি হুম। কি ব্যবহার করেন, কি ফোন ব্যবহার করেন, মোবাইল ফোনে কি করেন, আইসি আইসি। অথবা হচ্ছে আচ্ছা আপনি বলেন তো আপনি আজকে সকাল থেকে কি করছেন, আইসি। কি রান্না করছেন আজকে। ওকে। আচ্ছা আজ বাচ্চা আছে, আচ্ছা তাহলে বাচ্চা কি করে, বাচ্চাকে স্কুলে আনতে হবে, স্কুলে দিতে যেতে হবে, আচ্ছা বাচ্চা কি করতেছে, বাচ্চা কি মোবাইল দেখতেছে, কার মোবাইল এটা, মোবাইলেও কি করে। হুম। ওকে। তারপরে হচ্ছে উম আপনি আচ্ছা দেখি তো আপনি আপনি কি কি চালান, ফেসবুক চালান, আমার তো ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুকে তো এটা দেখলাম আপনি দেখছেন, মানে হুম। এরকম করে আর কি। বুঝছি। যে Okay. তো প্রথম ইন্টারাকশন গুলো এরকমই হয়, পরে আস্তে আস্তে যখন ডেটা আসলে অনেক ডেটা পাওয়া যায় তখন হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করি, যে এটা কি হয়েছে, এটা কি হয়েছে, কি ফোন ইউজ করেন, আচ্ছা আপনার দিনে কি কি কাজ করেন, ওকে। রাত্রে বেলায় কি কাজ থাকে, তারপরে হচ্ছে ওটা তো বললামই ফেসবুকে কি করেন, তারপরে হচ্ছে উম এটা একটা মজার ছিল, যেহেতু ওদের সাথে কথা বলতে গেছি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে ভালোবাসার মানুষ আছে নাকি আপনার, আচ্ছা। তাদের সাথে কি করেন, কথা হুম বলেন কিভাবে বলেন তো। হুম হুম। তারপরে ভালোবাসার মানুষ কষ্ট দেয়, কষ্ট দেয় তখন তার থেকে কিভাবে আসলো, তখন তার থেকে আসলো হচ্ছে সার্ভিলেন্স, ভালোবাসার মানুষ এভাবে এভাবে আমাকে কষ্ট দেয়। কিন্তু ভালোবাসার মানুষ তাহলে জানলো কিভাবে আপনি অমুক জায়গায় অমুক সময় ওভাবে আসছেন, আপনি অমুকের সাথে কথা বলছেন, ভালোবাসার মানুষের কাছে তো আমার পাসওয়ার্ড আছে, ও। ভালোবাসার মানুষ তো অমুক সফটওয়্যার আমার ফোনে অ্যাড করে দিছিল, ভালোবাসার মানুষ তো পুলিশ ছিল, এর জন্য হচ্ছে আমার সবকিছু দেখতে পারতো। ও ওয়াও। ওকে। মানে এরকম আর কি, প্রথম দিকের ইন্টারাকশন গুলো আসলে এরকম হয়। ওকে। আনএক্সপেক্টেড কি কি ইনফরমেশন পাইছো, বা মানে একদম তোমার কাছে নতুন লাগছে এরকম? কারণ ওদের আনেক্স লাইফটা আসলে খুব সাফারিং এর লাইফ। হুম, সাফারিং তো আছেই। আমি আসলে এরকম দেখছি যে মানুষজন, সবচেয়ে বড় কথা বলবো যে মানুষজন খুব লিনিয়ারলি মানুষজনকে দেখে। আচ্ছা। মানে এখন আমি ইদানিং আরো দেখি যে মানুষজন ইদার ব্ল্যাক দেখে নাইলে হোয়াইট দেখে, হুম হুম হুম। যে আর দেখে না। রাইট। আবার মানুষজনের মোরালিটি খুবই স্ট্রিক্ট, হুম হুম। যে অন্য একটা ভিউস আমি নিব এই ব্যাপারে ওদের খুবই সহনশীলতা। আমার মনে হয় যে এখানে একটু ইমপ্রুভ করার সুযোগ আছে। তো ওইটা আমার কাছে লাগছে যে ওদের কাছে ওদের মোরালিটিটা আহ হাই মানে সুপ্রিম, হুম হুম হুম। ওদের নিজেদের একটা মোরালিটি আছে, ওই মোরালিটি নিয়ে ওরা চলে। ওকে। আহ এইটা আমার খুবই ইয়ে লাগছে, যেরকম হচ্ছে সেক্স ওয়ার্কার বাংলাদেশে অনেক রকম আছে। এক এক কমিউনিটি হয়তো দৌলতদিয়াতে কাজ করে, ব্রদেল বেসড, হুম হুম হুম। এরা একেবারেই অন্যরকম। এরা হচ্ছে দেখা যায় যে লো রিসোর্স কমিউনিটি থেকে আসছে বা গ্রাম থেকে আসছে, বা সিম্পলি রেল লাইনে হারাই গেছিল, আহারে। স্টেশনে হারাই গেছিল, এরপরে দেখা গেছে যে 10 জন 12 জন ওকে অত্যাচার করছে, নির্যাতন করছে, তারপরে ওইখানে এসে শান্তি পাইছে যে অ্যাটলিস্ট আমাকে রাস্তাঘাটে মানুষজন অত্যাচার করবে না। এরকম আছে। তারপরে হচ্ছে এমনও আছে যে হাজবেন্ড নিজেই দেনা শোধ করতে না পারে ওয়াইফকে এখানে দিয়ে গেছে। তো ওদের স্ট্রাগলটা খুবই ডিফারেন্ট এখানে। ওকে। আবার আরবান সেক্স ওয়ার্কার যারা আছে তাদের কমিউনিটিটা আবার অনেক ডিফারেন্ট। আচ্ছা। তারা দেখা যায় মানে আমাদের সোশ্যাল ক্লাস থেকে বিলং করে, তাদের হয়তো প্রাইভেসি সিকিউরিটির নলেজ খুবই ভালো, ও। তাদের হয়তো কনস্ট্রেইন্ট গুলা ডিফারেন্ট ওই দৌলতদিয়ার মানুষজনদের থেকে। আর দো এখন আরেকটা জিনিস হচ্ছে কমিউনিটিতে বিলং করতে হলে মানুষকে আহ, অনেক ধরনের আনসেড রুলস ফলো করতে হয় আর ওকে। কি। তো আমি যেটা দেখছি যে সেক্স ওয়ার্কার বলতে মানুষ মনে করে যে হ্যাঁ ওদের মেলামেশা হচ্ছে মানে প্রতি সময়ে চেঞ্জ হয়,
ওকে। বা হচ্ছে ওদের মেলামেশা অন্যরকম আর কি। বাট ওদেরও সার্ভাইভালের জন্য আসলে অনেক ধরনের ট্যাকটিক্স ফলো করা লাগে, যেরকম হচ্ছে আমি একটা নতুন টার্ম পাইছি, সিউডো হাজবেন্ড। আচ্ছা। আমি নাম দিচ্ছি ওটার সিউডো হাজবেন্ড, বাট ওখানে যারা থাকে প্রায় সবারই হাজবেন্ড আছে। কেন আচ্ছা। হাজবেন্ড আছে? কারণ ওখানে পরিবেশটা এত বেশি হস্টাইল, আচ্ছা। মানে বলেন যে মার্ডার বা হচ্ছে যে কোনো ধরনের, মানে কোনো ধরনের ক্রাইম নাই যে ওখানে হয় না। আচ্ছা। তো ওখানে সার্ভাইভ করার জন্য আমাদের এখানে যেরকম যে পাওয়ারফুল মানুষজনদের সাথে যোগাযোগ থাকলে আমাদের জন্য সুবিধা, হুম হুম কারণ হুম। হচ্ছে আমাদের ডকুমেন্টেশন ইজিয়ার হয় বা কাজ ইজিয়ার হয়, ওদেরও ওইখানে সেম। ওরকম হাজবেন্ড মেনটেন করতে হয়। আরে। হাজবেন্ড মেনটেন করতে হয় কি, ওই হাজবেন্ড তার কাছে যে কোনো সময় আসতে পারে, এবং কমিউনিটিতে জানে কার হাজবেন্ড কে। কে? আচ্ছা। অমুকের হাজবেন্ড অমুক পাওয়ারফুল মানুষ, তার মানে অমুককে মারা যাবে না, অমুককে মারধর করা যাবে না, বুঝতে অমুক পেরেছি। ও অমুকের কাছে কিছু একটা করতে গেলে ইয়ে করা লাগবে যে হুম। চাইলেই একটা বাজে কথা শুনাই দিতে পারবো না এরকম। ইন্টারেস্টিং। তারপরে হচ্ছে উম আহ, আবার সিউডো হাজবেন্ডরাই ওদেরকে অনেক কন্ট্রোল করে, কার সাথে কথা বলবে, ওদের ফোনে কি সফটওয়্যার ইনস্টল করা, কবে বাড়িতে যেতে পারবে, এখান থেকে বাইর হইতে পারবে কিনা, এগুলো সবকিছুই দেখা যায় ওরাই কন্ট্রোল করে। তো ওরাও একটা কন্ট্রোল সিস্টেমের মধ্যে থাকে আসলে, ওরা যে এত বেশি ফ্রি তাও না। হুম। এইটা আম- খুবই বাড়িতে যেতে পারবে এটা আমার কাছে নতুন ইনফরমেশন। আমি তো জানতাম যে ওয়ান্স দে আর ইন দেয়ার ইজ নো আউট। না, এখানে ওই যে ওরা হচ্ছে ডুয়াল আইডেন্টিটি মেনটেন করে, মানে বাসায় জানে যে ওরা গার্মেন্টসে চাকরি করে বা ঢাকায় হ্যাঁ। কোথাও চাকরি করে, বাট এখানে এসে ওরা এই কমিউনিটিতে থাকে। তো মাঝে মাঝে ওরা বাড়িতে যায়, আচ্ছা। অনেক অনেক সময় জানেও না বাড়িতে যে এখানে ওরা কি করে। তো ওইভাবে মেনটেন করে। আবার হচ্ছে আরেকটা জিনিস দেখছি, আরবান সেক্স ওয়ার্কারদের উপরে ওদের অনেক ইয়ে যে আহ, উম, কি বলবো, ওদের মোরালিটি লেভেল হচ্ছে যে চার দেয়ালের ভিতরে যা ইচ্ছা তাই হোক, কিন্তু হুম হুম। কম্পিউটারের সামনে আমরা যাব না, কারণ সব মানুষ এরকম দেখবে, এত খারাপ কাজ আমরা করব না। আচ্ছা। ওদের মোরালিটি হচ্ছে ওদের জায়গায় ডিফারেন্ট। এরকম। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। তো এগুলা আর কি, এগুলাই মোটামুটি ফাইন্ডিংস যতটুকু মনে আছে। তো কম্পিউটারের ইউজের কথা যখন আসলো, আই থিঙ্ক এই যে কিছু কিছু সার্ভিস ইদানিং এই ইন্ডাস্ট্রিকে মোটামুটি ভালোই নাড়া দিছে আর কি। ডিজিটাল একটা ইয়ে চলে গেছে এবং হুম আমেরিকাতে আই থিঙ্ক মানে ইফ ইউ নো দ্য সার্ভিস আই এম টকিং অ্যাবাউট, সো হুম অনেকেই হুম। হচ্ছে যে ওদিক থেকে মানে ইনকাম করার একটা ভালো সোর্স পেয়ে গেছে আর কি। তুমি কি হুম। বাংলাদেশে এটা কোনো মানে তোমার কাজের সময় কি নোটিস করছো যে এগুলার ইউজ? না, আমি সেরকম নোটিস করি নাই, কিছু মানুষ ইউজ করে, ওকে। ভিপিএন দিয়ে ইউজ করে, কারণ বাংলাদেশে হচ্ছে এই সার্ভিসগুলো প্ল্যাটফর্মগুলো ব্যান, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইভাবে ওরা হচ্ছে ইয়ে করতে পারে না। ওকে। তো ওদের ইনকাম সিস্টেমটাও এরকম গ্লোবাল লেভেলের না আর কি। হুম হুম হুম। ওকে ওকে। ইনকাম বাড়ানোর জন্য দেখা যায় ওরা অনেক ধরনের প্র্যাকটিস আছে, যেরকম যেগুলা আসলে যেগুলা ইলিগাল বেটিং প্র্যাকটিস, হুম। তারপরে হচ্ছে যেগুলা উম, যেগুলা নিয়ে ওরা জানেও না, ওদের ধরেন হচ্ছে সিউডো হাজবেন্ড এসে বলছে যে এইখানে বারবার ক্লিক করবা তাহলে টাকা পাবা, ওরা জানেও না এটা ইলিগাল। আচ্ছা আচ্ছা। ওকে। তো ওইটা হচ্ছে দেখা যায় যে ওরা টাকা ইনকাম করে, তারপর হচ্ছে ওই ক্লায়েন্ট বা সিউডো হাজবেন্ড হচ্ছে ওরা ওগুলো নিয়ে যায়, এগুলা আছে আর কি। আমি আমি যদি কারেক্টলি মনে করতে পারি, তোমার পেপারে হচ্ছে যে ওদের ইন্টারনাল ভিতরে পলিটিক্যাল কিছু ব্যাপার স্যাপার নিয়ে আলাপ সালাপ ছিল। হ্যাঁ হ্যাঁ। তুমি তোমার পেপারটা বের কর, আচ্ছা পেপার বের করার এখন মুড নেই, এনিওয়েজ তুমি এগুলো নিয়ে কিছু বলতে পারবা নাকি? যে ওদের যে পলিটিক্যাল টেনশন কিরকম ভিতরে, কেমনে এগুলা কাজ করে? এগুলা হচ্ছে এখন তো ওই উম, মানে যারা কন্ট্রোলে ছিল তারা হয়তো এরকম নাই। হুম হুম। আমাদের তো সরকারে বিশাল একটা চেঞ্জ আসছে হ্যাঁ 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 হ্যাঁ। গত বছরের পরে। রাইট। তো আমার মনে হয় না ওই পলিটিক্যাল, আমি যে সময় ডেটা কালেক্ট করে আসছি ওটার সাথে এখন আসলে এটা ম্যাচ করবে না। তো আচ্ছা। দেখ, আমি যেটা দেখছিলাম যে পলিটিক্যাল মানে যেটা হয় আর কি, এরকম ইনস্টিটিউশন চালাতে যথেষ্ট পাওয়ার লাগে, রাইট। এবং এইসব ইনস্টিটিউশন চালাতে আহ, যথেষ্ট হাই লেভেলের পাওয়ার না থাকলে এরকম ইনস্টিটিউশন তো বা এরকম পল্লী তো আসলে থাকতে পারে না। এক্স্যাক্টলি। তো অবশ্যই এরকম পলিটিক্যাল টেনশন আমি দেখছি, ওইটা ওদেরকে হ্যাম্পার তো করেই অনেক।
ধরনের ইয়া এর মানে বেশি। ওরা হচ্ছে যে মানে রেগুলার চাঁদা দিতে হয় এই, এর এর বাইরে আর? রেগুলার চাঁদা দিতে হয় এটা আমি ঠিক ভালো মতো জানি না, বাট হচ্ছে আম, আম, ওদের, হ্যাঁ ওদের ইনকামের একটা অংশ হয়তো ওদেরকে আহ হয়তো গুরুমা আছে ওখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে ম্যাডাম, সরি গুরুমা না ম্যাডাম, যাদেরকে বলে ওকে ম্যাডামের কাছে আসলে আহ, দিয়ে দিতে হয়। যারা ম্যাডাম কারা, যারা হচ্ছে ওদেরকে এখানে নিয়ে আসছে। আচ্ছা। ওরা হিউম্যান ট্রাফিকিং এর মাধ্যমেও আসতে পারে, তারপরে হচ্ছে আহ, আহ, এরকম অনেক দালালের মাধ্যমেও আসতে পারে। তো ওকে। নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত ওরা যতটুকু ইনকাম করে সেটার 50, 60, 70, 80% হচ্ছে ওদেরকে দিয়ে দিয়ে দিতে দিতে। হয়? হ্যাঁ, ও মাই গড। এবং ম্যাডামদের কথা মতো ক্লায়েন্টের সাথে, ম্যাডামদের তো অনেক পরিচিত ক্লায়েন্ট আছে, অনেক পাওয়ারফুল ক্লায়েন্ট আছে, হুম ওদের হুম সাথে যদি ইন্টারাকশন করতে না চায় তাহলে হচ্ছে ভয়ঙ্কর অত্যাচার করা হয়। মানে ভয়ঙ্কর, মানে হচ্ছে উম শরীর কেটে ফেলা, এরকম আর এরকম লেভেলে যায়। হুম। ওকে। শরীরের আচ্ছা। পার্ট কেটে ফেলা, এরকম এরকম আর কি। ওকে। ওই তবে যে- এই হুম হুম। জিনিসটা থেকে ওরা বের হয়ে আসতেছে গ্র্যাজুয়ালি আর কি, এরকম ম্যাডাম সিস্টেম থেকে। আমি যখন লাস্ট টাইম গেছিলাম ওরা বলতেছিল যে হ্যাঁ এই সিস্টেমটা আস্তে আস্তে আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর একটা সময় ওদের আসলে আহ কবরও দেওয়া হইতো না। হ্যাঁ হ্যাঁ। প্লাস হচ্ছে ওরা আসলে স্যান্ডেল পরেও বাইরে যেতে পারতো না। আচ্ছা। তো বাজারে যখন যাইতো, ওদের যদি বাজারে এখন তো ভিতরে পল্লীতে বাজার টাজার আছে, যদি এর বাইরে কিছু লাগে যখন বাজারে যাইতে হয় বাইরে, আহ তখন হচ্ছে যদি স্যান্ডেল না পরে কেউ যায় তখন ওভাবে বুঝে যে উনি হচ্ছে ওয়ার্কার। ওকে। আগে তো ওই যে আমি পড়ছিলাম যে নদীতে ভাসায় দিতে হবে এই টাইপের কিছু একটা ছিল, তাই না? মারা গেলে। হ্যাঁ এরকম নদীতে ভাসাই দিত। তারপরে হচ্ছে এরপরে আসছে যে আহ গণকবর ছিল একটা আর কি, ওকে এখনো গণকবর আছে। ওই গণকবরে ওদেরকে দাফন করে, সবার সাথে ওদেরকে দাফন করা হয় না। ওকে। আচ্ছা, একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে বিভিন্ন মানে আমাদের তো এইসব নিয়ে নলেজ হচ্ছে বিভিন্ন মেনলি সিনেমা থেকে। সিনেমাতে ফর এক্সাম্পল যে কি জানি ইন্ডিয়ার যে একটা মুভি ছিল সামথিং বাই, ভুলে গেছি। আমি সিনেমার নলেজ খুব খারাপ, মনে থাকে না। এনিওয়েজ, মানে যেটা বলতে চাচ্ছি যে নাটক সিনেমাতে তো মোটামুটি পোর্ট্রে করা হয় যখন এগুলো নিয়ে হয় যে যে ভিতরে কালচারটা কেমন। আমরা যে ডকুমেন্টারি দেখি অনেক সময়, তো হুম বাংলাদেশের দৌলতদিয়া নিয়ে মনে ডকুমেন্টারি আমি দেখছিলাম বেশ কয়েক বছর আগে একটা। তারপরে জিএমবি আকাশ নামে একজন ফটোগ্রাফার আছেন, উনি হচ্ছে যে হুম অনেক ছবি টবি দিয়েছিলেন। তো এইগুলো দেখে আমরা যতটুকু জানি মানে বাইরে থেকে। তুমি যে এখন ভিতরে গিয়ে ওদের সাথে কথাবার্তা বলছো, তোমার কি মনে হচ্ছে যে আমরা বাইরে থেকে যেটা দেখি আর ভিতরে অ্যাকচুয়াল যে স্টোরি কতখানি ডিফারেন্ট, কেমন ডিফারেন্ট? অনেক বেশি ডিফারেন্ট। আমি তো জানতামই না যে আমি শুধু জানি সেক্স ওয়ার্কার, ওরা সেক্স ওয়ার্কারদের ক্লায়েন্ট থাকে, হ্যাঁ হ্যাঁ ওরা হ্যাঁ। ভাবে হচ্ছে হয়তো ক্রাইমের কথা জানতাম, ক্রাইমের সাথে তারা ইনভলভ, কিন্তু কেন ইনভলভ, কাদেরকে মানে কারা ওদেরকে ইনভলভ করতেছে, এবং ওদের টাকাটা যেভাবে দিয়েও দিতে হয় ওটা পুরোটা নিতেও পারে না, হুম ট্রাফিকড হয়ে আসছে, নিজের হুম হাজবেন্ড নিয়ে আসছে এগুলো। তারপর হচ্ছে সিউডো হাজবেন্ড আছে, ওদের উপরে যে হুম। সার্ভেইলেন্স, ওদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজে লাগানো, এগুলো নিয়ে তো আমি কিছু জানতাম না। রাইট রাইট। ওকে। মানে ওরা তো পুরো এটার মধ্যে ট্র্যাপড। প্লাস হুম হচ্ছে হুম ওদের ডুয়াল আইডেন্টিটিটা, এটা আমি কল্পনাও করতে পারি নাই যে বাসায় গিয়ে তারপরে হচ্ছে ওরা নর্মাল মানুষের সাথে, ওদের দুইটা ফোন, একটা ফোন বাসায় নিয়ে যায়, একটা ফোন এখানে রাখে। তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে, আমার এটা কখনো মাথায় আসে নাই পার্সোনালি, যে সেক্স ওয়ার্কারদের তো বাচ্চা হয়, হ্যাঁ হ্যাঁ। বাচ্চাগুলো কার কাছে বড় হয়। রাইট। মানে এই সিস্টেমটা অন্যরকম, যে ওখানে অনেক এনজিও আছে পড়াশোনা করতেছে, বাট ওখান থেকে কি মানুষ বেরোইতে পারতেছে? আমার মনে হয় না, মানে আমি ভিতর থেকে যেরকম দেখছি আমার মনে হয় না ওখান থেকে ওভাবে ওরা বের হইতে পারে। কারণ হচ্ছে আগে যে একটা এখন তো এনআইডি কার্ডে নতুন নিয়ম করছে, ওদের ওখানে হচ্ছে ঠিকানা লেখা থাকে না। আগে আচ্ছা। কিন্তু এনআইডির পিছনে লেখা থাকতো যে দৌলত হ্যাঁ দিয়া। হ্যাঁ 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 হ্যাঁ। তো ওইটা দেখেই তো ওদেরকে আর কেউ জব নিবে দেয় না। না। রাইট। তারপরে হচ্ছে এই গ্রাম ওই গ্রাম করে একটা মানুষ যখন ভিতরে এরকম থাকে, তার রেঞ্জই বা আর কতটুকু, ওরা তো হ্যাঁ হ্যাঁ এত হ্যাঁ। টেক স্যাভি না যে খুব অনেক বেশি জেনে হুম ফেলবে। হুম হুম হুম। তো ওরা
কতটুকুই বা বাইরে বের হবে এরকম সার্ভেলেন্সের ভিতর থেকে? বাইরে বের হয়ে কোথায় জব নিবে? রাইট। তো নিজেদেরও তো একটা ভয় কাজ করে যে আমাকে কেউ ভালো মতো নিবে না। আর এক মানে অনেকেই আমাকে এরকম বলছে যে বাইরে বের হইলে তো আমাদেরকে ছিঁড়ে খুঁড়ে খায় ফেলবে, এখানে তো তাও আমরা সেফ আছি। আহারে। মানে এখানে তো তাও আমাদের একটা কমিউনিটি আছে। আমরা একটা ধরেন আমাকে যদি কেউ মারতে আসে, অ্যাটলিস্ট একটা সেফটি আছে। মার্ডার হয় না ওখানে সেটাই ইয়ে কথা, কিন্তু বাইরের মানুষজন যদি মারতে আসে তাইলে হয়তো আমার ফ্রেন্ডরা আমাকে হুম বাঁচাই হুম আগে আসবে, কিন্তু বাইরে তো আমাকে ওরকম করবে না। হুম তারপরে হচ্ছে ওদের যে নিজেদের মোরালিটিটা, ওইটাও তো আমার কাছে অনেক ইন্টারেস্টিং ছিল, যে ওদের দৃষ্টিতে ওরা তো মোরাল। হুম হুম হুম। যেরকম আমরা আমাদের মিথ্যা বলার ইয়ে থাকে না, যে মিথ্যা কতটুকু হইলে মিথ্যা। রাইট অনেক রাইট। সময় মিথ্যা যদি অন্যের উপকারে বলা হয় হুম তাহলে হুম। ওটা মিথ্যা কাউন্ট হয় না। রাইট রাইট রাইট। এটা তো নিজেদের বানানো মোরালিটি, হুম হুম এরকম মোরালিটি আছে। ওরা ওই ওই জায়গা থেকে রাইট। ওই জিনিসগুলো তো আমি, আর বাচ্চাদের কথাটা হচ্ছে আমি এমনও দেখছি যে মার তো কাজ করতে হবে, টাকা তো লাগবে, হুম হুম। কারণ বাসার ভাড়া তো দিতে হয়। রাইট। ওই ওই যে জমি, আহ, বলে যে সরকারের জমি, কিন্তু ওই জমির উপরে যারা ঘর তুলছে তারা তো বাড়িওয়ালা। ওই বাড়িওয়ালা তো তাদের কাছে এগুলা ভাড়া দেয়। রাইট। যখন এদের নিয়ে আসে তখন বলে যে এত টাকা ভাড়া দিতে হবে, 1200 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 9000 টাকা, এরকম। কারেন্ট বিল এগুলো তো আছেই। তো নিজেরা চালাইতে গেলে কাজ তো করতে হবে। তো মেক সেন্স। এখন বাচ্চা যখন হবে, তো অনেকে তো দেখা যায় যে বাচ্চা মানে নিতেই পারে না, এই ভয়ে যে বাচ্চা কোথায় রাখবে। হুম হুম আবার যাদের এরকম হয়ে যায় তখন দেখা যায় যে বাচ্চা পাশের বাসায় রেখে আসতে হয়। হুম হুম কারণ ওদের তো একটাই ঘর, হুম হুম। এমন না যে ঘর আমাদের এরকম ড্রয়িং ডাইনিং আছে এরকম পাশের ঘরে রাখলাম, এরকম না। রাইট। আবার এনজিও তো 9টা থেকে 5টা, এরপরে তো বাচ্চাদেরকে রাখার সুযোগ নেই, কিন্তু কাজ তো করতে হয় রাতের বেলা। রাত রাইট রাইট। তখন তো সবাই কাজ করে, হুম কার হুম। কার ঘরে বাচ্চাটাকে রাখবে? তো বাচ্চা। বাচ্চাটাকে বড়ই করবে বা কিভাবে? হ্যাঁ যদি হ্যাঁ, চাইও যে ভালো মতো বড় করব আমি উপায় নেই তো বাচ্চাটাকে, নেই। ভালো, হ্যাঁ সেটার তো উপায় নেই। তো বাচ্চা ওদের রুমেই থাকে ওই সময়? অনেক সময় রুমের মধ্যে থাকে, অনেক সময় ঘুম পাড়ায় রাখে, হুম, অনেক সময় পাশে দিয়ে আসে। অনেকে যারা বুড়া হয়ে গেছে তারা হচ্ছে রাখে। বাচ্চা রাখে, এরকম হয় আর কি। সো আহ, ইয়েতে ওখানে সো এই যে বাচ্চারা, আই থিঙ্ক মানে যারা ফিমেল বাচ্চা তাদের একটা বড় অংশের আসলে এখানেই থেকে যেতে হয়, এই হ্যাঁ, প্রফেশনই চুজ করতে হয়। হ্যাঁ। ছেলেরা কি বের হইতে পারে কিছু, নাকি ওরা ওই জায়গায় থাকে? ওর থাকলে ওরা কি করে অ্যাকচুয়ালি? ছেলেরা ওখানে থাকলে আমি দেখছি যে ওখানে দোকান আছে। ওদের ওকে। ওখানে যে মুদির দোকান আছে, তারপরে হচ্ছে কাঁচা বাজার আছে, তারপর হচ্ছে ডিজিটাল সার্ভিস সেন্টার আছে, হুম হুম যেখান থেকে বিকাশে টাকা তুললে এগুলা করে। ওখানে হয়তো ওরা কাজ টাজ করে, এরকম করে। আবার এনজিওতে অনেকে কাজ করে, কমিউনিটি প্যারামেডিক হিসেবে অনেকে কাজ করে। ও নাইস। ওকে ওকে। এনজিও গুলো হওয়ার পরে এরকম প্যারামেডিক হিসেবে অনেকেই অনেকেই এরকম কাজ করতেছে। আর হচ্ছে এরকমই আর কি। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ওদের বাচ্চাদের যে স্কুলটা, হুম হুম হুম। ওদের পেইন্টিং খুবই ইন্টারেস্টিং। আমি যখন গেছি তখন হচ্ছে আহ, কতগুলা বাচ্চা স্কুলে পেইন্ট করতেছিল। ওকে। পেইন্টের প্যাটার্ন গুলাও খুবই ডার্ক, আহারে। হয় সাদা কালো, না হয় গোল গোল, না হয় চার কোনা। কোনো কালারফুল, মানে কালারফুল আমি কোনো কিছু সেরকম দেখি নাই। একটা বাইরের বাচ্চা মানে আম, আমাদের সোসাইটির যে বাচ্চা, যে একটা মানে ফুল পাখি পাতা এরকম হুম হুম আঁকতো, হুম। ওদের ওরকম কালারফুল আমি এরকম কিছু দেখি নাই। ইন্টারেস্টিং। গাছ আঁকছে, হয়তো গাছ আঁকছে, নদী নালা হুম। এরকম, বাট খুবই লেস ভাইব্রেন্ট। জগৎটা ছোট আর কি। সো তুমি যেই কাজে অ্যাকচুয়ালি গেছো, মানে তোমার তো অ্যাঙ্গেলটা ছিল যে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। হুম হুম তো টেকনোলজিক্যাল দিক থেকে যেটা বললা যে একটা জিনিস যে ওদের ফোন হচ্ছে মাল্টিপল ফোন থাকে, ডুয়াল পার্সোনালিটি মেনটেন করে, এন্ড ফোনে সার্ভেলেন্স থাকে। হুম হুম হুম। এর বাইরে আর কি কি জিনিসপত্র, মানে তোমার ফাইন্ডিং কি ছিল? আহ এর বাইরে ছিল হচ্ছে ওরা কিভাবে, যদি ওরা অনলাইনে কাজ করে, কিছু কিছু ইয়াং মানুষ এখন অনলাইনে কাজ করতেছে, ওরা কিভাবে অনলাইনে কাজ করে, ওরা কি কি অ্যাপ ইউজ করে। ওকে। আপনি বললেন না যে সার্ভিস প্ল্যাটফর্ম যেগুলা হুম আছে, হুম হুম। তো
ওইটা একটা এইচসিআই এর একটা ইন্টারেস্টিং জিনিস যে মানুষ কিভাবে সার্ভিসকে হ্যাক করে। আচ্ছা। ধরেন বিগো লাইভ হচ্ছে একটা লাইভ স্ট্রিম হুম প্ল্যাটফর্ম। হুম হুম। এটা হচ্ছে চাইনিজ চাইনিজ হ্যাঁ, যখন এরকম এরপরে কেউ কিনে নিছে নাকি আমি জানি না, চাইনিজ ওকে। ছিল। তো ওরা হচ্ছে ওই প্ল্যাটফর্মটা ব্যবহার করে কিভাবে হচ্ছে ক্লায়েন্ট অ্যাকোয়ার করে। এইটা একটা, এটা বড় একটা ফাইন্ডিং ছিল যে আচ্ছা। বিগো লাইভ, টিকটক, ইমো, এগুলা ইউজ করে ওরা কিভাবে হচ্ছে এই আউটার ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হইতেছে। ওকে। এবং আহ, ওদের মোরালিটির যে লেভেলটা, এখানকার যে সার্ভিস কালচার, এখানে যত এক্সপ্লিসিট হওয়া যায় তত মনে হয়, মানে এক্সপ্লিসিট হওয়াটাই মনে হয় কালচার। বাট আমাদের এখানে কিন্তু এক্সপ্লিসিট মানে রুরাল লেভেল অ্যাটলিস্ট আমি বলবো, হুম হুম। আমি যাদের ইন্টারভিউ নিছি তাদের কাছে এক্সপ্লিসিট হওয়াটা কোনো কালচার না। আচ্ছা আমি যখন দৌলতদিয়ার ভিতরে ঢুকছি, আমি কোনো জমকালো, আমি কোনো সারপ্রাইজিং জিনিস দেখি নাই। আমি জাস্ট নর্মাল কয়েকটা মেয়ে দেখছি, নর্মাল আচ্ছা। কয়েকজন মানুষ, নর্মাল টি স্টল। হুম মানে হুম হুম। ওইটা যে দৌলতদিয়া এটা আমি জানি না। আচ্ছা সব আচ্ছা। কিছু এখানে অনেক সাটল। তো মানুষ কিভাবে প্ল্যাটফর্ম হ্যাক কইরা নিজেদের ভ্যালুও ঠিক রাখে, প্লাস হচ্ছে নিজেদের মনিটাইজেশনও করে। এটা একটা এটা একটা ফাইন্ডিংস ছিল যে আস্তে আস্তে কিভাবে ট্রাস্ট বিল্ড হয়, তো কখন দৌলতদিয়াতে ইনভাইটেশন পাঠায় তার অনলাইন ও। ক্লায়েন্টকে, অনলাইনে কিভাবে তাদের ফোন নাম্বারটা দেয়, যে কোন ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। যেরকম হচ্ছে মানে লাইভ স্ট্রিম যে করতেছে, লাইভ স্ট্রিমের মধ্যে ধরেন একটা সাদা স্ক্রিন এরকম লাইভ করতেছে, ওইটার মধ্যে হাতে ডুডল করে ফোন নাম্বার লেখা। ও ওয়াও। তারপরে হচ্ছে আম, উম, ওদের যে অ্যাডভার্টাইজমেন্ট, এগুলা দেখলে কখনোই মনে হবে না যে ওরা হচ্ছে নিজেদের কাজের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করতেছে। যেরকম বলবে আমি মেয়েদের কাজ দিব, এই কাজে অমুক টাকা, অমুক টাকা, হুম আমাকে ফোন করে এত টাকা ইনকাম করো। এবং তখন তারপরে যখন ফোন করে, তারপর ফোন করার পরে তারপরে হচ্ছে আম, কি বলে, তারপরে হচ্ছে ওদের সাথে কথা বলা শুরু করে। হুম হুম এবং তারপরে আস্তে আস্তে সেন্সুয়াল কথাবার্তার দিকে যায়। আমাদের কিন্তু কালচারটা এরকম, আগে আমরা হচ্ছে মেন্টাল কানেকশন হুম গ্রো, হুম হুম। তারপরে আমরা আসল হচ্ছে কাজে আসে। তারপরে আরো হয়তো ডিপে যাই। ওদের জিনিসটাও এরকম যে হুম হুম বুঝতে একদম পারছি। হুট করে ইয়ে করে না, হুট করে করে আসে যখন, মানে লোকাল ক্লায়েন্ট, ইন্টেনশন ক্লিয়ার। হ্যাঁ ইন্টেনশনালি তখন করে। বাট নিজেরা যখন এভাবে ক্লায়েন্টের জন্য খুঁজে, তখন কিন্তু ওরা ওই ওই গ্রামের একটা নর্মাল মেয়ের মতোই ওরা ওকে আগায়। ওদের আলাদা মানে আলাদা কোনো ইয়ে নাই। ওকে। তারপর বিগো লাইভে, বিগো লাইভ গেল, তারপর হচ্ছে ইমোতে ওরা হচ্ছে ভিডিও কলে যায় হয়তো। হুম অনেকে হুম অনেকে মনে করে যে ভিডিও কলে যাওয়া উচিত না, কারণ হচ্ছে যেহেতু বাসায় একটা লাইফ আছে, যদি এটা পাবলিশ হয়ে যায় তাহলে অনেক প্রবলেম আছে। হুম হুম তো হুম। তখন হচ্ছে ওরা আহ, মানে ফেস শো করে না। তারপরে হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে ওরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে। আম, ধরেন একজন আমাকে বলছিল যে আমি ইচ্ছা করে আমার পিছনে হচ্ছে হাঁড়ি পাতিল এগুলা রাখি, রান্নাঘর রাখি। কারণ আচ্ছা। নর্মাল একটা মানুষ যখন ইউটিউবে ভিডিও ছাড়ে, একটা ঘরের বউ তখনও তার পিছনে রান্নাঘরই থাকে, আমার হুম। পিছনে রান্না। তো আমাকে দেখে হচ্ছে বুঝার উপায় নেই যে আমি হচ্ছে এখানে থাকি। ওকে ওকে বা ইন্টারেস্ট। বাইরে মাঠে গিয়ে তারপরে হয়তো ভিডিও করে, ওকে। বাইরে মানে কমিউনিটির ভিতরেই মাঠ, যেটা কারণ হচ্ছে মাঠ তো সব জায়গায় সমান কোনো হুম হুম কিছুতে। হুম। আর ওরা হচ্ছে ইয়ের ভিতরে, মানে কমিউনিটির ভিতরে ফিল্মিং করার ব্যাপারে খুবই সচেতন। ওকে একটুখানি ক্যামেরা উঠাইলেই খবর আছে, মানে হচ্ছে ওকে। এইসব ব্যাপারে ওরা খুবই সচেতন, ভিডিও ভিডিও হুম করার। করা যাবে না। ওকে। সো তুমি এটা তো মোটামুটি ডেটা কালেকশনের অ্যাঙ্গেলটা ছিল যে বিভিন্ন টাইপের ডেটা তুমি পাইছো কথাবার্তা বলতে বলতে। দেন পেপার লেখার প্রসেসটা কি কেমন ছিল তোমার? পেপার লেখা, রিভিশন, সাবমিট করা। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং হ্যাঁ। জিনিস হচ্ছে যে ওদের হইলো টেকনোলজি প্রবলেম নিয়ে কাদের কাছে যায়। টেকনোলজি আচ্ছা। প্রবলেমে আমি যে কমিউনিটির ডেটা নিছি ওখানে একটাই মেয়ে আছে, ওর কাছেই সবাই টেকনোলজি প্রবলেম নিয়ে আসে। ও এবং ওর কাছে দুনিয়ার সবার পাসওয়ার্ড টাসওয়ার্ড সবকিছু আছে, অনেকের ফোনও আছে। ও বাহ।
এটা করে আর কি। ইন্টারেস্টিং। ও হয়তো কোনোভাবে হচ্ছে টেকনোলজি মানে শিখছে, হয়তো হচ্ছে হুম ও হইলো ডিজিটাল সার্ভিস সেন্টারে যারা আছে তাদের থেকে ও হয়তো একটু বেশি ইনকুইজিটিভ, তো হুম শিখে পরে তারপর সবাইকে ইয়ে করে, এরকম কালেকটিভ আর কি সবকিছু। বুঝতে পারছি, ইন্টারেস্টিং। আর পেপার হচ্ছে, আচ্ছা এই কাজে আসলে আমাকে অনেক মানুষ অনেক বেশি হেল্প করছে। নাদিরা নওশের যার কথা হুম বললাম, হুম ও হুম ফিল্ডে গেছে প্রথমে, তারপরে হচ্ছে আহ হলি ফ্যামিলির একজন ডক্টর অয়ন উৎসব বৈদ্য, উনি আমাকে অনেক হেল্প করছে। তারপর হচ্ছে হুম তামসিদ ইলাম খান যার কথা বললাম, ও হচ্ছে পুলিশ প্রোটেকশন দিছে। হুম। এই তো ফিল্ডটা এরকম হয়েছে আর কি। আর মজার ব্যাপার হচ্ছে আমার বাসায় কিন্তু কেউ জানতো না আমি দৌলত দিয়ে যেতেছি। আমি তোমাকে এটা জিজ্ঞেস করতাম একটু পরে, বাসায় রিয়াকশন কি ছিল। এটা এটা আমি বলতে ভুলে গেছিলাম। ওকে। পেপার লেখার ব্যাপারটা হচ্ছে আমাদের আম, এখন তো আমার সুপারভাইজারের সাথে মানে হচ্ছে ইশতিয়াক স্যার যিনি, হুম ওনার সাথে আমার মোটামুটি ইনফর্মাল কমিউনিকেশন হয়। প্লাস হুম হচ্ছে আমার আরেকজন সুপারভাইজার ছিলেন তায়েবুল হক, ইরেশ স্যার। হুম হুম। উনি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির টিচার এখন। Okay. তো ওনার সাথে কথা বলছি জাস্ট যে আমি প্রথমে বলছি যে আমি এই কমিউনিটি নিয়ে কাজ করতে চাই। তারপর হচ্ছে এই কমিউনিটি নিয়ে কি করবো, এই কমিউনিটি নিয়ে আমি মানে ওরা কিভাবে টেকনোলজি ইউজ করে এতটুকু জানতে চাই। তারপর হুম হচ্ছে আমি নিজেই ফিল্ড কমপ্লিট করছি। হুম আর এর আগে হচ্ছে আইআরবি একটা নিতে হয়, রিভিউ বোর্ড, রিভিউ বোর্ডের একটা পারমিশন যে আমি বাংলাদেশে এরকম স্টাডি করতে পারবো কিনা হিউম্যান সাবজেক্টদের সাথে, ওইটার ও, পারমিশন নিতে হয়। আর দৌলতদিয়াতে এটা কাজ, কারা দেয় পারমিশনটা? এইটা হচ্ছে তখন তো ইশতিয়াক স্যার টরন্টো ইউনিভার্সিটিতে, তখন হচ্ছে টরন্টো ইউনিভার্সিটি আইআরবি আমরা নিছি। আর এমনিতে বাংলাদেশের অথরিটি কারোর সাথে করা লাগে? বাংলাদেশে ব্র্যাক ইউনিভার্সিটির আইআরবি আমরা নিছি। ওকে। আর আমি আইআরবি কি জাস্ট টরন্টো? আমি জাস্ট বোঝার চেষ্টা করতেছি যে মানে টিপিক্যালি কেউ যখন মানে এই অথরাইজেশন গুলো দেয়, তার মানে কোনো হ্যাসেল হলে ওইটা রেসপন্সিবিলিটি সে নিবে, অথবা ডিল করবে অ্যাটলিস্ট লিগালি। মানে হ্যাঁ, বাংলাদেশে কি ওইরকম অ্যাকচুয়ালি এরকম ইনফ্রাস্ট্রাকচার আছে কি না ডিল করার, যেহেতু মোটামুটি ল অ্যান্ড অর্ডার ব্রোকেন। এইটা এইটা আইআরবির ব্যাপারে আমি আসলে খুব একটা জানি না, আচ্ছা আচ্ছা, কিন্তু ওকে ওকে। মিনিস্ট্রির পারমিশন আমি আসলে আলাদা করে নিছিলাম। হুম হুম কারণ হুম হুম। সেন্সিটিভ জায়গা, ওখানে হচ্ছে নিতে হয় হবে। ওখানে হচ্ছে ইউএনওর সাথে যোগাযোগ করে, ডিসির সাথে যোগাযোগ করে তারপর হচ্ছে পারমিশনটা নেওয়া হয়েছে। আর হচ্ছে আচ্ছা আইআরবি আমি আসলে শিওর না, ব্র্যাকের আইআরবি ছিল এতটুকু শিওর। আচ্ছা আচ্ছা, ওকে। টরন্টোটা আমি আসলে শিওর না। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পারলাম। বাংলাদেশে আমার মনে হয় ব্র্যাকই শুধু আইআরবি দেয়, আমি ঠিক হুম হুম, জানি, যেহেতু ইন্টারেস্টিং। ব্র্যাকের সাথে অ্যাফিলিয়েটেড ছিলাম অতটুকু জানি। না, আমার গত প্রায় 10 বছর ধরে আমেরিকা থাকতে থাকতে মানে অনেক জিনিসপত্র, এইসব প্রসেস রিলেটেড জিনিসপত্র আমি গ্র্যান্টেড ধরে নিতে নিতে অভ্যাস হয়ে গেছে। সো লাস্ট এই যে এখন আজকে তো দেশে 23 তারিখ, সো যে ইন্ডিয়াতে হচ্ছে আইজেসি এনএলপি এসিএল কনফারেন্স শুরু হচ্ছে। তো আমি ওইটা হচ্ছে স্পন্সরশিপ চেয়ার, আবার একটা বাংলা এনএলপির একটা ওয়ার্কশপ অর্গানাইজ করতেছি। সো ওই কমিটিতে থাকার কারণে ইন্ডিয়ার পাশ থেকে যারা লোকাল অর্গানাইজার তাদের সাথে ইন্টারাকশন হয়েছে। ফর এক্সাম্পল, আমরা সিম্পল ভিসার জন্য কানাডার যদি একটা কনফারেন্স হয়ে যায়, কানাডার ভিসা অ্যাপ্লাই করো, দ্যাটস ইট, রেগুলার হুম হুম প্রসেস। হুম হুম। জাপানের ভিসা জাস্ট অ্যাপ্লাই করো, কিন্তু ইন্ডিয়ার ভিসা অ্যাপ্লাই করতে গেলে আহ, জিগজ্যাগ রুট। এখন আবার বাংলাদেশের সাথে তো টেনশন কাজ করতেছে। তো যে এটা জাস্ট ভিসা নিয়ে বললাম, এবং এছাড়াও যে স্পন্সরশিপ কেমনে ওয়ার্ক আউট করে, তারপরে বিভিন্ন যে মাঝখানে মিডলম্যান অর্গানাইজেশন থাকে, এই হুম জিনিসগুলো হুম। আমি অনেকদিন পরে ধাক্কাটা খাইছি। আমি অনেক দিন দেশের কোনো কিছুতে কাজ করি না, তো এই প্রসেস গুলা ইজ সো ডিফারেন্ট। আমি ভুলে গেছিলাম যে হাউ ডাজ ইট ফিল টু লিভ ইন বাংলাদেশ। তবে এটা এই কনফারেন্সের থ্রুতে আবার হুট করে একটু মনে পড়ছে আর কি। তো প্রসেস গুলা এই যে কারণে আমি জিজ্ঞেস করলাম যে মানে বাংলাদেশে তো এরকম আসলে নাই। আমি যতটুকু জানতাম বা জানলাম যখন ব্র্যাকের আছে অ্যাকচুয়ালি। ওকে। হ্যাঁ হ্যাঁ, ব্র্যাকের আছে, ওখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রিভিউ বোর্ড আছে, অনেকগুলা ডিপার্টমেন্টের অনেকজন স্কলার, ওরা হচ্ছে রিভিউ করে যে আমরা যে স্টাডিটা করতেছি ওটা করার জন্য আমাদের এক্সপার্টিস আছে কিনা, আমরা হুম। কমিউনিটির সাথে কতটুকু কানেক্টেড। মিনিস্ট্রি লেভেলে যদি পারমিশন থাকে তাহলে ওরা পারমিশন মানে দিতে আর একটু ইজি আগ্রহী হয়। হয়। ওকে হুম। ওকে। আর এটাই। মিনিস্ট্রি থেকে পারমিশন আনার জন্য তো আই ডোন্ট এক্সপেক্ট যে ওখানে এটা বোঝে এরকম কেউ নাই, পরিচিত লিঙ্কে গেলে পারমিশন পাবে এইরকমই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। ওটা আমার ওই যে বললাম যে মানুষের সাথে রেফারেল। আমি সবসময় কথা বলছি, হুম প্রবলেম হচ্ছে আমি কিন্তু আপনাকে রিচ করছি। হুম 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 হুম।
কারণ হচ্ছে আমি জানি আপনি মনে হয় একই প্রবলেম দিয়ে গেছেন। হুম, ওইটা আমার রিচ করার অভ্যাস আছে আর কি, যে এর এটা সাথে একটা খুব ভালো অভ্যাস আসলে। ওইভাবে ওইভাবে কানেকশন গুলা হয়েছে আর কি। হুম, আর উম এই তো ওকে। ওগুলাই আর কি। আচ্ছা, আরেক প্রজেক্ট আসে, তুমি যে বললা যে তোমার জেলখানার ভিজিট, হ্যাঁ হ্যাঁ। তো ওইটা নিয়ে একটু বলো, ওইটা কি প্রবলেম তুমি অ্যাড্রেস করতে চাইছো, and মানে কি কি ডেটা নিতে চাইছো, হোয়াজ দ্য এক্সপিরিয়েন্স? এইটা উম, আচ্ছা, আগের পেপার লেখার ব্যাপারটা তো বলি নাই। এটা আচ্ছা আসলে আচ্ছা, হ্যাঁ বলো। কথা বলতে হবে। হ্যাঁ, শিওর শিওর। সুপারভাইজার সুপারভাইজার হচ্ছে আমাকে আসলে অনেক হেল্প করছে, কারণ আমি সবসময় ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছি, যে আমি এটা করব, করতে চাই, আমি যদি পারি তখন আমি সব লিঙ্ক টিঙ্ক জোগাড় করে করছি। হুম হুম করার পরে ওদের কাছে ফাইন্ডিংস শেয়ার করছি যে এরকম এরকম ফাইন্ডিংস। তখন হচ্ছে আমাকে বলছে যে আচ্ছা তুমি এই থিওরিটা পড়ো। পড়ে তারপরে হচ্ছে ওদেরকে আমি হচ্ছে একটা ড্রাফট রেডি করে দিই, যে এই কাই পেপারটা এরকম হওয়া উচিত, এরকম লেখা উচিত। ড্রাফট রেডি করে দেওয়ার পরে ওরা হচ্ছে এটার উপরে আরো কাজ করে। আমাকে বলে এটা এডিট করো, ওটা এডিট করো, মানে পেপার লেখার সিস্টেম যেরকম হয় হ্যাঁ হ্যাঁ সুপারভাইজার, হ্যাঁ হ্যাঁ। ওইটাই আর কি। বাট ইশতিয়াক স্যার, মিম আপু, মানে কো অথর যারা ছিল ওইখানে, উম, মিম আপু তখন হার্ভার্ডে ছিলেন। উনি একটা সেকশন লিখছে খুবই সুন্দর, স্পেশাল। উনি তো আর্কিটেকচারের মানুষ। হুম উনি লিখছে যে মানে ওদের স্পেসটা কিরকম, হুম মানে ওরা স্পেসটাকে কিভাবে ডিফাইন করে, ওদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, এটা করে ওটা করে, ওইটা নিয়ে উনি লিখছিল। আর ইরেশ স্যার আমার যে সুপারভাইজার, উনার উনার আর ইশতিয়াক স্যার, উনাদের প্রতি আমি আসলে অনেক কৃতজ্ঞ। আমি যে এতটুকু আসছি, উনারা আমার উপর ফেথ না রাখলে আমি আসলে আসতে পারতাম না, কারণ একটার পর একটা প্রজেক্ট যে আমি সব উনাদের সাথেই করছি। হুম 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 আর পেপার লিখতে তো ওনারা হেল্প করছেনই আসলে, ওনাদের কাজ, ওনারা আসলে লাকিলি ওনারা আসলে বাংলাদেশে এইচসিআই পায়োনিয়ার টাইপ লোকজন। হুম হুম। তো ওনাদের কাছ থেকে শিখা আমার জন্য খুবই ভালো হয়েছে। আমি যখন কাই পেপার লিখছি আমার জন্য কোনো প্যারা হয় নাই, কারণ ওদের দে নো দ্য প্রসেস। রাইটিং স্টাইল, হ্যাঁ ওদের রাইটিং স্টাইল আমি পড়ে আসছি, ওই রাইটিং স্টাইল ওরাও বেস্ট পেপার অ্যাওয়ার্ড পাই আসছে। হুম হুম হুম। তা আমার জন্য ওইটা কোনো মানে এত উম, ডিস্টেন্ট কিছু মনে হয় না। ইয়া হয় নাই। আর মজার ব্যাপার হচ্ছে আমি মনে হয় কাই পেপারটা পুরাটা পেপার 20 দিনে লিখছি। তখন আমি, আমার রাত দিন জ্ঞান ছিল না। আহ, খালি কাজ করতাম, কাজ করতাম। আর হচ্ছে মনে হতো যে এটা মনে হয় পুশ করা দরকার, পুশ করা হুম দরকার। হুম হুম তো ওইটা খালি মনে হয়েছিল যে আমার আমার যে ফাইন্ডিংস গুলো ওটা ডকুমেন্ট করা দরকার, তারপরে আমার কাজ শেষ। এতটুকু বললা নিজেরে মোটিভেট করছি, নাহলে হুম কার পেপার লিখতে ইচ্ছা করে, আমার তো মেইন অ্যাট্রাকশন ওদের সাথে কথা বলা। হুম হুম। রাইট রাইট রাইট। তা অতটুকুই করছি আর কি। তারপরে সাবমিট করছি এই। ওকে আর এই। ওকে। আর জুভেনাইল প্রিজনের, এটা এটা আসলে আমার প্রথম দিকে আমার চিন্তা ছিল যে ওইটা একটু চ্যালেঞ্জের মতোই, যে হ্যাঁ বাংলাদেশে সবার সাথে কাজ করছি, বেদে, হরিজন, হ্যান ত্যান কমিউনিটি। এখন হচ্ছে জেলে কাজ করা বাকি, জেলে কাজ করতে হবে, জেলে কি প্রজেক্ট করা যায়। ওকে। তারপর হচ্ছে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, জুভেনাইল প্রিজনে যাওয়াটা মেক সেন্স করে, কারণ হচ্ছে টেকনোলজি ইনডিউসড ক্রাইম বাংলাদেশে কি কি হইতেছে ওইটা জানার জন্য। আচ্ছা। তো তারপরে ওইখানে যাওয়ার পরে আহ, দেখলাম যে আসলে টেকনোলজি ইউজ করা টিনেজরা কি ধরনের প্রবলেমে পড়তেছে, হিউম্যান ট্রাফিকিং থেকে শুরু করে, ট্রাফিকিং মানে সার্কিটের সাথে কানেক্টেড হওয়া থেকে শুরু করে, পর্ন বানানো, ডিপ ফেক করা, এভরিথিং। ওকে। মানে তারপর হচ্ছে ওদের সাথে ডেটা কালেক্ট করার পরে যেটা হয়েছে যে আহ, ওই ক্লোজ সেটিং এ মানুষজন বলে না। হুম হুম। তারপরে হচ্ছে আমি হচ্ছে রাজশাহীর আহ, এরকম একটা মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল। উনি হচ্ছে ওখানকার ডিজিটাল সার্ভিস সেন্টার চালায় আর কি। ওকে। তো ওখানে আহ, রাজশাহীতে আর হচ্ছে খুলনাতে, এই দুইটা প্লেসে হচ্ছে এরকম ডেডিকেটেড জায়গা আছে যেখানে হচ্ছে এরকম ডিপ ফেক নিয়ে কাজ হয়। তারপরে হচ্ছে হ্যাক করা, তারপরে হচ্ছে উম, মানুষজন কিভাবে বেটিং করে, তারপরে হচ্ছে ডেটা লিক হয়, ওই ওকে। ডেটার অ্যাক্সেস কার কাছে আছে, ওই অ্যাক্সেস কিভাবে পাইতে হয়। ও ওরা ওই পাড়াটা হচ্ছে ওগুলা নিয়ে কাজ করে। রাজশাহীতে আর খুলনায়? হ্যাঁ ও হ্যাঁ। ড্যাম।
আচ্ছা। তারপরে হচ্ছে আমি ওনার সাথে যোগাযোগ করে তারপরে ওদের ডেটা নিছি আসলে, যে ওরা কিভাবে এই কাজগুলা করে। যতটুক বলা যায় অন অন রেকর্ড। হ্যাঁ, ওরা কিভাবে, আর রেকর্ডেও সব সময় রাখতে হয় তাও না, আমি যদি নোটও নিতে পারি তাও হয়, যদি মানে পার্টিসিপেন্ট এতই ভালনারেবল হয় যে হুম। ওনারা রেকর্ড দিতে ইন্টারেস্টেড না, তখন হচ্ছে নোট শো করতে হয়, মানে নোট নিতে হয় আর রিটার্ন কি। নোট, ওকে ওকে ওকে। আর হচ্ছে উম আরেকটা জিনিস যে, তারপরে হচ্ছে ওইটা জানার পরে তো আমার তো আইডিয়া ছিল না যে ওরকম ডেটাও আমার নেওয়া দরকার, বা হচ্ছে হুম পুরা সিনারিওটা বোঝার জন্য আমার কি করা দরকার। পরে হুম হচ্ছে হুম। ইশতিয়াক স্যার বলছে যে ওদের লার্নিং প্রসেসটা বের করো। তখন হচ্ছে আমি দেখছি যে লার্নিং প্রসেসটা কি, মানুষজন ডিপ ফেক আসলে কোত্থেকে শিখে, আচ্ছা। মেয়েদের নিয়ে পর্নোগ্রাফি কিভাবে বানায়, হুম হুম হুম। এই আর কি। তো ওকে ওইটার পেপার এখনো লেখা হয় নাই, পেপার ওকে। লিখতে হবে। আচ্ছা আচ্ছা। সো পেপারে যা যা লিখবা, আহ, ধরা যাক যে ভিডিও দেখে কেউ হয়তো বা কিছু আইডিয়া টাইডিয়া চুরি করে ফেলতে পারে, সেরকম ভালো আইডিয়া ছাড়া সারফেস লেভেলে কি কি ফাইন্ডিং আছে তোমার যেগুলো শেয়ার করতে পারবা? আহ এটা আসলে সার্কিটের মতো, এখানে একটা মানে প্রেজেন্ট মানে ইমেজ রক্ষা করার একটা ব্যাপার আছে, আচ্ছা। যে গ্রামের মধ্যে অমুক এইটা পারে আমি এইটা পারি না, এটা টিনেজারদের মধ্যে অনেক বড় হুম। ইগো প্রবলেম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আবার অমুক বড় ভাই হচ্ছে এইসব এইসব কাজ পারে, হুম হুম আমারও হুম। এগুলা পারতে হবে, দেখি বড় ভাই কি করে। ওকে। ওইটার থেকে মেইনলি হচ্ছে আমার মনে হয় যে ওরা আসলে ক্রাইমে জড়ায় যায়। আচ্ছা। বড় ভাই আসলে সব কাজগুলা করে, কিন্তু পুলিশ ধরে নিয়ে আসে ওদেরকে। ছোট এটাই তো হয়। আর হচ্ছে ওদের বিভিন্ন অ্যাপ আছে, ওই অ্যাপ দিয়ে হচ্ছে ওরা অনেক কিছু করে। ওরা হচ্ছে ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট খুলে ওকে। ডিপ ফেক ইউজ করা, যেরকম হচ্ছে আমাদের চোখ ব্লিঙ্ক করতে হয় না, হুম 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 হুম, হ্যাঁ হ্যাঁ। ওইটা হচ্ছে ওরা ইয়ে দিয়ে বানায়, আইডিয়া করে। এই দিয়ে বানায়। এবং আধুনিক ওই মতো। ছবিটা নেয় হচ্ছে বিভিন্ন ডেটাবেস থেকে, ধরেন যেই ডেটা হচ্ছে লিকড হয়েছে ওই ডেটাবেস থেকে। বাংলাদেশে তো এনআইডিটারও মনে হয় লিক হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই, ওখান থেকেই আসলে, ওখান থেকেই তারপরে হচ্ছে আপনার ওই ডেটাগুলা নিয়ে তারপরে হচ্ছে কার নামে কি অ্যাকাউন্ট খোলা হইতেছে এটা আসলে কেউ জানে না। দেখা হুম। যায় বেটিং বেটিং এর জন্য বিকাশ অ্যাকাউন্টে যার টাকা আসতেছে সে জানেও না যে ওই অ্যাকাউন্টে এগুলো করতেছে। তারপরে বাহ। হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং, তারপরে হচ্ছে এরকম অনেক ধরনের ক্রাইম আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে উম হচ্ছে ধরেন গ্রামের নর্মাল মেয়ের হচ্ছে ছবি তুলে কিভাবে কিভাবে কি করে, ছবি তোলার পরে কি করে, কি করতে হয়, কিভাবে কি বলে, ওটা থেকে টাকা কিভাবে ইনকাম হয়, এবং ওগুলা কোন কোন চ্যানেলে যাবে, টেলিগ্রামে যাবে নাকি ফেসবুকে যাবে কিনা, রেডিটে যাবে কিনা, ও। কোন প্ল্যাটফর্ম থেকে কি পরিমাণে রেভিনিউ আসবে, ওদের মডেলটা কি, কয়টা আইডি চালাইতে হয়, কয়টা হুম। টেলিগ্রাম ম্যানেজ করতে হয়, এগুলো আর কি। ওরা মানে একজন টিপিক্যালি কয়টা এরকম অ্যাকাউন্ট মেনটেন করতে পারে ওরা? এবং অনেক। এগুলার কি ক্লায়েন্ট মেনলি বাংলাদেশে নাকি বাংলাদেশের বাইরেও? বাংলাদেশের বাইরেও আছে ক্লায়েন্ট, শুধু বাংলাদেশি না। কারণ ওকে। এই ইন্ডাস্ট্রি তো মানে যখনই একটা জিনিস অনলাইনে চলে যেতেছে তখনই তো এটা গ্লোবাল। গ্লোবাল, এটা হুম তো হুম। আপনি আর লোকাল রাখতে পারবেন না, বাংলাদেশ হতে পারে, ইন্ডিয়া হতে পারে, থাই হতে পারে। রাইট রাইট। এবং কিভাবে হচ্ছে, এবং পোস্টগুলা ক্রাফট করা কিভাবে, পোস্টের ভাষা কিরকম হইলে তারপরে হচ্ছে ক্লায়েন্টরা ইন্টারেস্টেড হবে, ইন্ডাস্ট্রি মার্কআপটা কি। আচ্ছা এটা তো শুধু পর্নোগ্রাফির কথা বলা, হিউম্যান ট্রাফিকিংও পাইছিলাম, হিউম্যান ট্রাফিকের জন্য ওরা কোথায় কোন প্ল্যাটফর্মে যোগাযোগ করে এইগুলা। তারপরে আচ্ছা। হচ্ছে উম, উম, টেলিগ্রামে ওদের মনিটাইজেশন মডেলটা কি। ধরেন একটা গ্রুপ থাকে শুধু অ্যাডভার্টাইজমেন্টের জন্য, ওকে। আর আরেকটা গ্রুপ থাকে হচ্ছে মেইন। তো যারা হচ্ছে নর্মাল মেম্বার, ধরেন যে কেউ হচ্ছে আহ, যেটা অ্যাডভার্টাইজমেন্ট গ্রুপ সেখানে অ্যাড হইতে পারবে। তো হুম। ওখানে পোস্টগুলো এরকম হইতে হবে যাতে হচ্ছে ওরা অথেন্টিক, এটা বোঝা যায়, ওকে যাতে ওদের কন্টেন্ট যে অরিজিনাল ওটা ওটা বোঝা যায়, ওভাবে কিভাবে ক্রাফট করবে ওটার জন্য মডারেটর আছে, অ্যাডমিন প্যানেল আছে, মানে ওকে।
30 জন কাজ করে ওই গ্রুপের পিছনে। ওই গ্রুপের ব্যাকআপ গ্রুপ আছে। তারপরে হচ্ছে আহ, কিছু টাকা, ধরেন হচ্ছে আপনি যদি 2,000 বা 3,000 টাকা দেন তাহলে হচ্ছে আপনি ওদের এলিট মেম্বারশিপ পাবেন। এলিট মেম্বারশিপ দিয়ে আপনি কোন অ্যাকাউন্টে মানে আরেকটা টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হবেন। এগুলো হচ্ছে এই যে বেটিং এর জন্য, ট্রাফিকিং। না ও আচ্ছা আচ্ছা, ওকে। মানুষের কত সময়! সবই টাকা। না মানে সময়ও তো স্পেন্ড করা লাগে, তাই না, এগুলোর সাথে কানেক্টেড হইতে অ্যাজ এ ক্লায়েন্ট। হ্যাঁ 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 মানুষের হ্যাঁ। কত সময়! ওকে। হ্যাঁ বিশাল ক্লায়েন্ট বেস। তারপরে রেডিটে মানে ওদের কন্টেন্টের ইয়েও অনেক ইন্টারেস্টিং, কিরকম কন্টেন্ট হবে, তারপর হচ্ছে অথেন্টিক কিভাবে হবে, এগুলো আর কি। ওকে। তারপর তোমার এই যে সব কাজকর্ম করতেছিলা দেশে, at কোন সময় তোমার মনে হলো যে আচ্ছা বাইরে পড়তে যাওয়া দরকার? এবং ডেফিনেটলি কাজ যেহেতু ইন্টারেস্টিং, আই ডোন্ট থিঙ্ক যে অ্যাডমিশন পাওয়া অত কঠিন হওয়ার কথা আর কি তোমার জন্য, বাট ওভারঅল প্রসেসটা কেমন ছিল আর কি? এটা মেবি সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। আমার তো ফিজিক্সের রেজাল্টের অবস্থা খুবই বাজে। আমার ওকে। তো আমার তো ওইখানে কোনো রকমে হচ্ছে আমি ওখান থেকে বের হইছি। তাও হচ্ছে সময় নষ্ট করছি এইসব এইচসিআই রিসার্চ করা। হুম হুম বাট আমি আসলে এখানে আসার আগে বুঝতে পারি নাই যে এই পেপারের দাম কিরকম হবে। প্লাস হুম হচ্ছে বাসার থেকে তো সবসময় একটা প্রেশার ছিল যে তুই কি করতেছস, তুই কিছুই জানি না, মানুষের সাথে গিয়ে কথা বলস না, কি বাসায় থাকস না, কি করস, এইসব এইসব তো আছেই। তারপর হচ্ছে আমার একটা মানে কনফিডেন্স চলে আসছিল নিজের উপরে যে আমাকে দিয়ে আর কিছু হবে না। ওকে। তারপরে হচ্ছে ইশতিয়াক স্যার, ইরেশ স্যার খুবই পুশ করছে যে বাইরে অ্যাপ্লাই করো না কেন, করতে হবে। হুম কিন্তু তাও আমার কিছু মনে হয় না। কিন্তু আসলে কাই পেপারটা যখন লিখলাম তারপরে মনে হয়েছে যে না, আমি আসলে পেপার লিখতে পারি ওকে। এবং আমি হচ্ছে শুরু থেকে প্রজেক্টটা করতে পারি। হুম হুম যে আমি ইন্টারেস্টিং। জানতে পারি যে আমি এই প্রজেক্ট করব, এই প্রজেক্টে আমার রিসার্চ কোয়েশ্চেন এটা, এটার জন্য আমি কোয়েশ্চেনের বানাইতে পারি, মানে স্টাডির পুরো প্রসিডিউরটা হুম পারি। হুম এন্ড টু এন্ড ফ্লোটা। কিন্তু এইটা একটা পিএইচডি স্টুডেন্ট করে, কিন্তু তার যতটুকু অ্যাক্সেস আমার ওরকম নাই। হুম হুম আমি অনেক কমিউনিটিতে ওভাবে অ্যাক্সেস করতে পারি না। তারপর হচ্ছে আমি ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ ইয়ে করতে পারি না। যে আমি একটা জায়গায় পারমিশন নিব, আমার সবসময় আমার প্রফেসরদের কাছে যাওয়া লাগতেছে, রাইট। আমার supervisorদের কাছে যাওয়া লাগছে। আমি মানে লিটারেলি আমি চিন্তা করছিলাম যে আমি ইন্ডিপেন্ডেন্টলি রিসার্চ করতে চাই এবং এটা যে আমার রিসার্চ, এইটা হচ্ছে আহ, আমার এস্টাবলিশ করতে হবে। হুম 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 তারপরে আমি যাই হোক এটা পরের কথা। তারপরে যখন আমি আহ, ওই ইন্টারভিউ লেভেলে আসছি প্রফেসরদের, তখন আমি আসলে জানছি যে পিএইচডি কেন করতে আসছো এটার অ্যান্সার দিতে হবে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হতে চাই, যেটা আমার আসলে নিজের ইয়ে ছিল আগে হুম হুম জানতাম। হুম তারপরে কাই পেপারটা হওয়ার পরে হচ্ছে সবাই বলছে যে যেহেতু কাই পেপার প্লাস হচ্ছে বেস্ট পেপার অ্যাওয়ার্ড, এখন হচ্ছে ভালো জায়গায় এইম করা যায়, মানে টপ ইউনিভার্সিটি গুলা। হুম এর হুম আগে সিজিপিএ এর জন্য মানে 2.75 সিজিপিএ, এটার জন্য আমি আসলে কি ইউনিভার্সিটি রাইট স্টেট দেখতাম। তারপরে হচ্ছে একদম যেগুলা কিউএস র্যাঙ্কিংয়েও নাই এগুলা হুম দেখতাম, এগুলা যেতে পারবো কিনা। তো ওগুলাতে যাওয়ার মানে পেপারটা ইয়া হওয়ার পরে তখন স্যার বললো যে তুমি একদম টপ গুলাতে টার্গেট করবা, কর্নেল, তারপরে হচ্ছে ইউআইইউসি, হুম তারপর হুম ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো ওই রকম করে তারপরে হচ্ছে এইচসিআই এইচসিআই নিয়ে এতদিন তো আমার 7-8 বছর হয়ে গেছিল কাজ করা। তো এখানে কারা কারা কাজ করে, কোন প্রফেসর কোথায় হুম আছে, হুম এটা আমার একটা আইডিয়া হয়ে গেছিল। তো ওইভাবে দেখে প্লাস হচ্ছে ইশতিয়াক স্যারকে জিজ্ঞেস করছি যে এখানে এখানে কোথায় অ্যাপ্লাই করব, ইরেশ স্যারকে জিজ্ঞেস করছি, ওনারা তারপরে বলছে যে অমুক অমুক ইউনিভার্সিটিতে অমুক অমুকের কাছে অ্যাপ্লাই করা যায়। প্লাস হচ্ছে আমি নিজেও একটু রিসার্চ করছিলাম যে হুম 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 আমি এতদিনে তো আমি জানি যে আমি এদের সাথে আসলে কাজ করতে চাই। তো অমুক ওই ওই জায়গায় আমি ওই প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করছিলাম, ইমেইল করছিলাম আর কি। এবং ইমেইল হচ্ছে উম, এখানে এখানে কি টিপস দিব আমি, মানে হচ্ছে কিছু টিপস আসলে আছে যেগুলো হ্যাঁ তাহলে হচ্ছে দাও।
কেউ না কেউ নিশ্চয়ই হেল্প পাবে আর কি এখান থেকে। আচ্ছা, আম, ইমেইলের সাবজেক্ট লাইন কি? ইমেইলের সাবজেক্ট লাইন হচ্ছে নর্মাল জেনারিক কি থাকে, যে পটেনশিয়াল পিএইচডি স্টুডেন্ট, এভাবেই তো সবাই ইমেল করে। হুম হুম তো আমি ভাবছিলাম এভাবে ইমেল করব, পরে আমাকে ইরেজ স্যার বলছে বি বোল্ড, বিকজ ইউ আর নট আ নর্মাল স্টুডেন্ট, তোমার হুম সিজি নেই, তুমি হচ্ছে পেপার 1000টা পাবলিশ করছো এরকম। আমার 478টা সাইটেশন ছিল আমি যখন পিএইচডিতে অ্যাপ্লাই করছি। হ্যাঁ হ্যাঁ তো তখন হচ্ছে স্যার বলছে তুমি এগুলা কি লিখো। স্যার পরে বলতেছে তুমি উপরে লিখবা যে বেস্ট পেপার অ্যাওয়ার্ড রিসিপিয়েন্ট অ্যাট কাই 2024, হুম হুম অপরচুনিটিস ফর পিএইচডি, এরকম এরকম টাইপের একটা। এবং তুমি হচ্ছে ওদের পেপার পড়ে তারপরে হচ্ছে তো কথাবার্তাগুলো বলবা কি কি পেপার পড়ছো এবং কিভাবে ওটা এক্সটেন্ড করতে চাও। হুম তা আমি মনে হয় 20 জন প্রফেসরকে মেল করছিলাম, আমি সবার কাছ থেকে মোটামুটি ইন্টারভিউ কল পাইছি। ওকে আর আম, এরপরে হচ্ছে ইন্টারভিউতে যেরকম আমার মনে হয়েছে যে যতটুকু নিজের মতো হওয়া যায়, মানে হুম হুম যতটুকু অথেন্টিক হওয়া যায়। প্রফেসররা যদি, একটা জিনিস খেয়াল করছি যে প্রফেসররা তখনই গুরুত্ব দেয় যখন হচ্ছে ওদের সাথে ডিরেক্ট রিসার্চ ইন্টারেস্ট মিলে। হুম হুম এক্স্যাক্টলি একদম যদি ডিরেক্টলি মিলা যায় তাহলে হচ্ছে আর কোনো কিছু আসলে আটকাইতে পারে না, হুম হুম ডিআরই হোক বা এনিথিং। বাট রিসার্চ ইন্টারেস্ট যদি মিলানো না যায়, মানে ওইভাবে যদি নিজের ইন্টারেস্টটাকে ওই মোল্ড না করা যায়, ন্যারেটিভ না বানানো যায়, তাহলে আসলে ঢোকাটা টাফ। আর প্রফেসর মেক সেন্স আর প্রফেসররা দিন শেষে আসলে চায় যে ওদের ওনাদের তো রিসার্চ দরকার। মানে তো তখন হচ্ছে আমার মনে হয় যে গ্র্যাড স্টুডেন্টদের আসলে স্টুডেন্টদের পার্সপেক্টিভ থেকে চিন্তা না করে প্রফেসরের পার্সপেক্টিভ থেকে চিন্তা করা উচিত, যে এই প্রফেসরটা কেন আমাকে নিবে, বা তার জন্য আমি কি প্রফেসর ভ্যালু আমি হলে, ক্রিয়েট করতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রফেসর হলে এই স্টুডেন্টটাকে আমি কেন নিতাম। আর আমার মনে হয় না যে আহ, এইটা অনেক ইম্পর্টেন্ট যে কাজ, এটা আসলে ইন্টারভিউ একদম লাস্ট লেভেলে আসে, বাট এটা ইম্পর্টেন্ট যে কাজ আমি কতটুকু করতে পারি তার থেকে হচ্ছে কাজটা করার ব্যাপারে আমি কতটুকু এক্সাইটেড, হুম আমি হুম 5-6 বছর এটার জন্য লাইগা থাকতে পারবো কিনা। রাইট রাইট তো যে এক্সাইটেড, যে হচ্ছে এনথুসিয়াস্টিক, সে হচ্ছে কাজ শিখে নিতে পারবে। হুম হুম বা হুম যদি এক্সাইটেড না হয়, জাস্ট টেমপ্লেট ফলো করে হচ্ছে আমি জাস্ট কাজ করার দরকার আমি কাজ করে গেলাম, এরকম হচ্ছে উম, আমার মনে হয় না হয় বেটার। আমাদের তো আই থিঙ্ক মানে ম্যাক্সিমাম মানুষজনের পিএইচডির মোটিভেশন থাকে কোনো রকম বাংলাদেশ ছাড়া লাগবে, কোনো রকম সেটেল হওয়া লাগবে বাইরে। সো কঠিন ওইরকম ভাবে মোল্ড করা, অরিজিনালিটি আইনা ওই ন্যারেটিভটা বানানো। হ্যাঁ, এটা অনেক কঠিন, এটা আসলে অনেক সময় লাগছে। আমার নিজেরও এসওপি লিখতে অনেক সময় লাগছে, এবং এসওপিও খুবই ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় যে এসওপিটা একটা, অনেকে দেখি যে এসওপি অনেকে লেখে যে একটার পর একটা খালি প্যারাগ্রাফ জীবনে কি কি করা হয়েছে, কিন্তু এসওপি আমার মনে হয়েছে যে অল অ্যাবাউট কানেক্টিং দ্য ডটস আর কি, যে হুম হুম কেন আমি অমুক, মানে এক্স্যাক্টলি এই পিএইচডিটার জন্যই অ্যাপ্লাই করতেছি, এবং এই পিএইচডিটার জন্য অ্যাপ্লাই মানে করার জন্য আমি নিজেকে কতটুকু আগে থেকে হাউ প্রিপেয়ার। ডিড আই গেট রেডি। হ্যাঁ, এবং এবং আরেকটা, আমি একদম প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ যদি এসওপিতে আসি, তাইলে হচ্ছে প্রথম প্যারাগ্রাফটা পড়ে মেবি মানুষ, মানে প্রফেসরের ডিসিশন নেয় ডিরেক্ট। যে নিবে নাকি নিবে না। হুম সো বি ভেরি বোল্ড, মানে ইন ইয়োর ফার্স্ট প্যারাগ্রাফ, যে বি এক্সেপশনাল, মানে ফার্স্ট প্যারাগ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। খুবই ক্লিয়ার যে আমার লাইফের অবজেক্টিভ, আমার ক্যারিয়ার অবজেক্টিভ হচ্ছে এইটা, আমি এইটা করতে চাই, কারণ এই। হুম 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 এবং একই সাথে বলে দেওয়া যে আমার অমুক এক্সপিরিয়েন্স আমাকে এনাবল করছে রাইট আহ, আমার এই গোলটা পার্সু করার জন্য। রাইট। আমাকে ওমর শিহাব ভাইকে আর একটু ধন্যবাদ, আমার রেসিপি ওমর শিহাব ভাই অনেক মানে পলিশ করে দিছিল এই অ্যাটলিস্ট ফার্স্ট প্যারাগ্রাফটা আর কি। আচ্ছা, আর এই আমারটা, একই জিনিস উনিও রিপিট করছিল যে বি ভেরি বোল্ড। কারণ আমার টেমপ্লেট ইয়েটা পড়তেছিলাম, বেশি। টেমপ্লেটের মধ্যে তো থাকে কি ওই যে কারেন্ট ছাড়া গ্রামে পড়তে গিয়ে হ্যাঁ ওই সময় হ্যাঁ হচ্ছে যে ইলেকট্রিসিটি নিয়ে ইন্টারেস্ট আসছে। এটা এটা খুবই এটা আসলে এইটা আসলে কেউ লেখে না, আমি আমি গ্র্যাড লেভেলে কাউকে এরকম লিখতে দেখি নাই। লিখছে বাট এডিট করার পরে আমি ওটা মুছে দিচ্ছি, হুম 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 এরকম হয়েছে আর কি। আর এরপরে হচ্ছে
এরপরে এরপরের প্যারাগুলা যে কাজগুলা, আহ, সব কাজ বলার দরকার নাই। আই আন্ডারস্ট্যান্ড যে আমার লাইফে অনেক ভালো অনেক ভালো কিছু কাজ করছি আছে, আমি। হ্যাঁ, কিন্তু সবকিছু থাকার দরকার নাই। আমার স্টোরিটা বিল্ড করার জন্য আমার যতটুকু রাখা যতটুকু দরকার দরকার। ততটুকু রাখলেই এনাফ। এবং আরেকটা জিনিস দেখছি যে মানুষ বলে শুধু এটা করছি, বাট এটা হুম ইম্পর্টেন্ট না। কিভাবে করছি, কি কি মেথডস ইউজ করছি, হুম। এটা এক্সপ্লিসিটলি বলতে হবে। এবং এই কাজটা থেকে আমার ফাইন্ডিংস কি, এবং And এই what's ফাইন্ডিং next? হোয়াটস নেক্সটও হতে পারে, এবং এই ফাইন্ডিংস আমাকে কি কি শিখাইছে। Right. হুম মানে আমার এসওপি প্যারাগ্রাফ পেপার এই এই লাইনটা সব প্রজেক্টের শেষে ছিল যে দিস মোটিভেটেড মি টু ডু দ্য নেক্সট স্টাফ আই ডিড, অ্যান্ড দিস টট মি দিস। হুম হুম এবং আমি যেভাবে ন্যারেটিভটা সেট করছি যে আমার এই প্রজেক্টটা করার পর মনে হয়েছে যে আমাদের ফিল্ডে এই প্রবলেমটা এখন আনএক্সপ্লোরড আছে, এবং ওই প্রবলেমটা আমি আরো ভালোভাবে এক্সপ্লোর করার জন্য আমি পরের প্রজেক্টটা আন্ডারটেক করছি। মেক সেন্স। রাইট। তো এইটাই আমার মনে হয়েছে। একটু আমার ফিল্ড নিয়ে একটু গুতা দেই। সেটা হচ্ছে যে যে এলএলএম আসার পরে তোমার এইচসিআই রিসার্চে নতুন নতুন কি কি জিনিসপত্র নিয়ে কাজ করা শুরু হয়েছে? আহ অনেক হিউজ। প্রথমত তো এলএলএম মানুষ কিভাবে পারসিভ করতেছে, কারণ মানুষের পারসেপশন বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট। হুম হুম আমার মনে হয় আমি প্রত্যেকটা প্রবলেম দেখার সময় আমি অনেক আই আই টেক আ স্টেপ ব্যাক, হুম হুম যে ওকে, মানে ফর এক্সাম্পল আমার এখনকার প্রবলেম যেটা, যে আমি ধরেন আমি এআই এর প্রাইভেসি নিয়ে কাজ করব বা এলএলএম এর হুম প্রাইভেসি নিয়ে কাজ করব। সো এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে যে মানুষজন এআই এর কাছে অনেক ডেটা শেয়ার করতেছে, রাইট। কিন্তু কেন এই ডেটাগুলো শেয়ার করতেছে? এআই কে মানুষ কি মনে করতেছে? এআই কে কি ফ্রেন্ড মনে করতেছে? এআই কে কি ডক্টর মনে করতেছে? নাকি এআই কে এমন মানে কোনো সুপার পাওয়ার, নাকি হচ্ছে এমন মানে এমন কিছু যেটা সব তোর জানে? পার্সোনাটা কি? হোয়াটস দেয়ার পারসেপশন? হ্যাঁ। তো ওই পারসেপশনটা যদি আমি জানতে পারি তাহলে আমার ইন্টারভেনশন আসবে ওইখানে। হুম হুম আরেকটা জিনিস হচ্ছে মানুষজন ধরেন প্রাইভেসি পলিসি বা এভরিথিং নিয়ে তো অনেক মানুষ কথা বলে যে আমাদের প্রাইভেসি পলিসি নাই, বা হচ্ছে উম, এইটা উম, এটা অ্যাকচুয়ালি আমার সুপারভাইজার আমাকে বলছিল যে নেভার সে দ্যাট যে বাংলাদেশের মানুষজন প্রাইভেসি বুঝে না। দিস ইজ লাইক দিস, যে যে প্রাইভেসি পলিসিগুলো এখন এক্সিস্ট করে, বা হচ্ছে প্রাইভেসির যে নোশনগুলা, এগুলা হচ্ছে গ্লোবাল সাউথকে বুঝতে আসলে ফেইল করতেছে, হুম। যে কারণে এই রিজিয়নের প্রাইভেসি ভালনারেবিলিটি অনেক বেশি। রাইট। ওটা বানানো হয়েছে তো ওয়েস্টের উপর বেস করে আসলে। হ্যাঁ, হ্যাঁ। তো এই প্রাইভেসি পলিসি দিয়ে তো আমার হবে না। হবে না। তো আমি যদি বলি শিখাইতে হবে মানুষকে প্রাইভেসি কি, এগুলো শিখাইতে হবে, আমি কাকে শিখাবো? মানে মানুষ, আমাদের দেশের মানুষজন কার কথা শুনে? ওরা কি আহ, আমার কথা শুনবে? ওরা কি একজন অ্যামাজনের ইঞ্জিনিয়ারের কথা শুনবে? নাকি হচ্ছে ওরা ধরেন আমার দাদু, উনি কি আমার কথা শুনবে, নাকি চায়ের দোকানে যার সাথে আলাপ করতেছে তার কথা শুনবে? হুম। সো আমার ফাইন্ডিংটা হইতে হবে ওই লেভেলে। রাইট। কারণ হচ্ছে আমার ইন্টারভেনশন হইতে হবে ওইখানে। হুম কারণ হুম। আমার মনে হয় না যে প্রাইভেসি পলিসি বা এরকম দিয়ে মানে হোলিস্টিক্যালি এই প্রাইভেসি প্রবলেম সলভ করা সম্ভব। মেক তো সেন্স। এলএলএম এর প্রাইভেসি নিয়ে অনেক কাজ হইতেছে, এলএলএম এর পারসেপশন কি এটা নিয়ে কাজ হইতেছে, এলএলএম এর বায়াস, তারপরে হচ্ছে ফেয়ারনেস, হুম হুম। এআই এথিক্স নিয়ে তো কাজ হইতেছেই, এআই রেগুলেশন কোন রিজিয়নের কিরকম রাইট। এটা নিয়ে কাজ হইতেছে। আম, তারপর হচ্ছে এক্সপ্লেইনেবল এআই নিয়ে কিছু কাজ হইতেছে, এআই সিস্টেম কিভাবে আরো ট্রান্সপারেন্ট বানানো যায় হুম ওই হুম ওরকম ভাবে। তারপর হচ্ছে রিস্ক ট্যাক্সোনমি নিয়ে অনেক কাজ হইতেছে, যে কোন হুম হুম। সিস্টেম রাইট। কাদের জন্য কিরকম ইয়ে, মানে টেক্স মানে এলএলএম এর রিস্ক কাদের জন্য কিরকম, ডিসেবল পিপলদের জন্য, তারপর হচ্ছে ইউথদের জন্য, ফিমেলদের জন্য, এগুলা হইতেছে। তারপর হচ্ছে ইমেজ জেনারেশন কিরকম হইতেছে, ইমেজ জেনারেশনে বায়াস কিরকম, ইমেজ রাইট। জেনারেশন কারণে কার কিরকম হইতেছে। যেরকম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের কথা স্পেসিফিক্যালি আমি হুম বলতে হুম পারবো, কারণ ম্যাক্স প্ল্যাঙ্কে আমার কাজটা এটা নিয়েছিল, যে
আহ, এখন এআই জেনারেটেড কন্টেন্ট ক্রিয়েট করে অনেকে হচ্ছে মনিটাইজেশন করতেছে। রাইট, কারণ পুরো একটা চ্যানেলই মানুষের এআই ভিডিও। হ্যাঁ, একটা মানুষের কন্টেন্ট ক্রিয়েট করতে কিন্তু ভয়ানক লেবার দিতে হয়। ওইটা রাইট। ওর ইমোশনের সাথে রিলেটেড। এখন আর্টিস্ট বলেন, রাইটার বলেন, ফিল্ম মেকার বলেন, বা হচ্ছে মিউজিশিয়ান, ওরা কিভাবে আসলে দেখতেছে যে এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে মনিটাইজ কিভাবে করতেছে, এটা কিভাবে কি করা যায়, এগুলা নিয়ে কাজ হইতেছে। এরকম এগুলা তো কাজ হচ্ছে। আর হচ্ছে ইস্ট আর ওয়েস্টের এলএলএম ইম্প্যাক্ট, পারসেপশন, কালচারাল ডিফারেন্স। কালচারাল ডিফারেন্স নিয়ে তো কাজ হইতেছি। এরকম হচ্ছে আর কি। আর এনএলপি, আচ্ছা, বায়াস নিয়ে কাজ হলে তো এনএলপি বা ওয়ার্ড এগুলো এগুলা নিয়ে তো কাজ হয় আর কি। হুম 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 কন্টেন্ট মডারেশন নিয়ে কাজ হইতেছে, যে ধরেন এলজি, আচ্ছা সরি, হিজড়া যারা পিপল, হুম 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 অথবা হচ্ছে অন্য কমিউনিটি যারা পিপল, অনেকে দেখা যায় বা জেনজি, ওরা অনেক ওয়ার্ড ইউজ করে যেগুলো হচ্ছে ওদের কমিউনিটির মধ্যে খুবই নর্মাল। হুম হুম, হুম। এর বাইরে বুঝি না। রাইট বাট ফেসবুক ওগুলাকে ধরেন ফ্ল্যাগ করতেছে বা ইনস্টা ফ্ল্যাগ রাইট করতেছে, রাইট রাইট। কন্টেন্ট ডাউন করে দিতেছে। তারপর আচ্ছা। কন্টেন্ট ক্রিয়েটরদের ধরেন কিছু কিছু ওয়ার্ড, আহার, আমি শুনছিলাম যে কন্টেন্ট ক্রিয়েটররা যদি ক্যাপশনে আহারে লেখে, হুম হুম। এটা ডাউন করে দেয়। ফেসবুক হ্যাঁ, এরকম ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ বায়াস আছে। নেগেটিভ, আচ্ছা আচ্ছা, ওকে, এটা নতুন জানলাম, ওকে। এইগুলা এগুলা নিয়ে কাজ হচ্ছে আর কি। ওকে। আপাতত আরেক ধরনের কাজ হইতেছে, আফটার লাইফ নিয়ে কাজ হইতেছে আসলে। আম, আচ্ছা। উম, এটা খুবই ইন্টারেস্টিং, যেরকম হচ্ছে অনেক জায়গায় এআই এজেন্ট তো আমরা দেখছি। হুম হুম। এআই এআই মানুষ আর কি, ধরেন হচ্ছে কারো খুব প্রিয় মানুষ মারা গেছে, বুঝতে সে পারছি, পার্সোনাটা এআই দিয়ে তৈরি করা, রাইট। হ্যাঁ পার্সোনা করছে, আমি প্লাস আমি হচ্ছে এরকম একটা বানাইছিলাম গত বছর, ও আচ্ছা। পেট প্রজেক্ট। আচ্ছা, ইস্ট এশিয়াতে তো ইয়েও হয় যে এগুলো তো একদম এমবডিড আর কি, রোবটও আছে এরকম যে তার সাথে ইন্টারাকশনও করা যায়। গত গত বছর কোনো একটা ইনসিডেন্টে দেশের উপর আমার প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে, যে মানে এই দেশের মানুষজনকে বলদ বানানো এত ইজি। তো আমি ভাবছিলাম যে আমি একটা ফেসবুক পেজ খুলবো এবং আমার গোলটা থাকবে যে লোকজনের বলদ বানানো। তো আমি ওরকম পার্সোনাল নিয়ে কাজ করতেছিলাম। আমাদের দেশেরই মানে মারা গেছে ইনফ্লুয়েন্সিয়াল কেউ একজন, যে তার মতো এরকম ভাবে কথা বলবে। তো একটু প্রম্পট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং করে আমার কাছে মনে হচ্ছে মাছ ডুয়েবল। আমি ওইটা মানে জাস্ট 2 রাতের 2 দিনের প্রজেক্ট ছিল আর কি। পরে, ওয়াও, হ্যাঁ হ্যাঁ। বলছি ওয়াও। তো যে আমার গোলটা ছিল এরকম একটা যে মানে বলদ বানাবো, আমি মানে অন্যরা তো বানাচ্ছে, আমি একটু বলদ বানাই। তো পরে যাই হোক, আহ পরে আর ইয়ে করি না, একটু এথিক্যাল। কারণ আমি আমার এই পডকাস্ট টডকাস্টে আমি ম্যানেজ করতে পারি না, সময় পাই না। আর ওই জায়গার মধ্যে হচ্ছে যে এটা একটু বলদ বানাচ্ছি লোকজনকে, এটা পিছনে আবার সময় দিচ্ছি, মানে আই হ্যাভ বেটার থিংস টু ডু আর কি। যাই হোক। আপনি এত কিছু করেন কিভাবে? আপনি কনসার্টও করেন, গানও গান, পডকাস্টও করেন, আবার চাকরি বাকরিও করেন, আবার ভেরি সরি ফর ইন্টারাপ্টিং। যদি 2টা সেকেন্ড সময় নিয়ে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন, দেন ইউ উইল গেট অল দ্য নোটিফিকেশনস ভেরি সুন। যাই ভিডিও আসে নতুন নতুন, আপনি তাড়াতাড়ি জিনিসগুলো আপডেট পেয়ে যাবেন, অ্যান্ড ইট অলসো ইন্সপায়ার্স মি অ্যান্ড হেল্প উইথ দ্য গ্রোথ। থ্যাংক ইউ। আবু আছে একটা। করি, কোনোভাবে ম্যানেজ হয়ে যায়। এখন এখন করতে পারি না আসলে, সময় পাই না। আর এগুলো পেট প্রজেক্ট আমি আসলে আহ, কি জানি, পেট প্রজেক্ট গুলো ম্যাক্সিমাম হচ্ছে যে গত বছর এই টাইমটাতে আমার পিচির বয়স তো 3-4 মাস বয়স। তো তো আচ্ছা। দেখা যেত যে ওকে ঘুম পাড়াতাম, ঘুম পাড়ানোর পরে 1-1.5 ঘন্টা যে সময়টা, এটাতে আমি ঘুমাইতে পারার চান্স খুবই কম। কারণ মাথায় টেনশন থাকে যে একটু পরে উঠা যাবে, আর ঘুম হয় না। তো ওই ও টাইমটাতে আমি অ্যাকচুয়ালি চাকরি চেঞ্জের জন্য ইন্টারভিউ প্রিপারেশন নিছি। গত 5-6 বছর যে আমি লিড কোড করবো করবো করে করা হয় নাই। পিচ্ছি হওয়ার পরে আই ডিড লিড কোড। এবং ওই সময় ছোট ছোট মাইক্রো 1 ঘন্টা, আধা ঘন্টা, 15 মিনিট সময়গুলোকে কাজে লাগে লাগে আর কি। তো ওই সময় এই প্রজেক্টগুলো করছি বসে বসে। এবং আমার মনে হয় যে ওই টাইমটা মানে অনেক প্রোডাক্টিভ টাইম ছিল গত বছর এই টাইমটায়, কম্পেয়ার টু এর আগে পিএইচডির পরের টাইমটা। মানে ইন্ডাস্ট্রিতে ঢোকার পর কাজের মানে প্যাটার্ন তো চেঞ্জ হয়ে গেছে। তো আগে যেমন পিএইচডি বা আন্ডারগ্রেডে থাকতে মন চাইলো একটা প্রজেক্ট ঠাস করে করে ফেললাম, হুম। চাকরি শুরু করার পর এই জিনিসটা বন্ধ হয়ে গেছে মোটামুটি।
সো ওই সময় দেখা যায় যে একটু গান বাজনা বা অন্যান্য জিনিসপত্র করছি, বাট ওই টাইমটা বেশ মজা ছিল আর কি। এটা সেটা প্রজেক্ট ছোট ছোট প্রজেক্ট করছি, কারণ ওই যে বললা না মানে এলএলএম কে কে কিরকম ভাবে দেখে। হুম তো হুম আমি হুম। যে সেই পিএইচডি সময় থেকে এলএলএম কে স্টুপিড একটা জিনিস হিসেবে দেখি, আমি এটা এখনো কাটে উঠতে পারতেছি না, এবং মানে ইটস হার্টিং মাই ক্যারিয়ার। তো তো ওই এটা সময় এরকম অনেক পেট প্রজেক্ট করতে গিয়ে আমার ধারণা আরো বদ্ধমূল হয়েছে, যেটা স্টুপিড। আসলে সবাই এখন একই কথা বলতেছে, এলএলএম এর এত ফান্ডিং কিন্তু প্রত্যেকটা রিসার্চারের কাছে এলএলএম ডাম্প। হ্যাঁ, সমস্যা হচ্ছে মানে একাডেমিতে থাকলে ইটস ওকে টু লুক এট এলএলএম এর দাম, কিন্তু ইন্ডাস্ট্রিতে তুমি দাম বললে আর 10 জন তাকে স্মার্ট বানায় ফেলবে, বিকজ মেকিং ইট স্মার্ট ব্রিংস মানি। আমি কয়েক সপ্তাহ আগে একটা স্ট্যাটাস দিছিলাম লিঙ্কডইনে, ফেসবুকে মনে দিছিলাম, মানে আমি বাসার আমার এক ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাথে আমার কনভারসেশন, সে ভয়েস অ্যাসিস্ট্যান্টকে আমি শিখাইছি পারছি যে আমার পোলাকে এই জিনিস বলবি তুই। সে আমার পোলাকে 4 4 লেগ অ্যাডোরেবল ডগ বানিয়ে ফেলছে, ঠিক আছে। তো পরে আমার অফিসের একজন এটা দেখছে, সিনিয়র, দেখে বলছে আমাদের কাজটা এলএলএম টেকনোলজি সেল করা, তুমি যদি এগুলো এরকম ভাবে ইয়ে করে বেড়াও, তোমার তো জব মানে জব রোলটা বিল্ডিং সামথিং, নট টু ক্রিটিসাইজ। তুমি যদি ওই লাইনে রিসার্চার হইতা ইট উড মেক সেন্স। আচ্ছা আচ্ছা, তো মেক সেন্স। অনেক অনেক যন্ত্রণা আর কি। প্রেশার। মানে ছাগল 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 বলা যাবে না, এই হচ্ছে সমস্যা। একাডেমিয়াতে যে ফ্রিডমটা আছে, তো আমার তো ইদানিং মাঝে মাঝে মনে হয় যে ইটস ভেরি গুড টাইম টু ডু অ্যানাদার পিএইচডি আর কি। আমি যদি শুরু করতে পারতাম, আর একাডেমিয়াতে প্রফেসর হিসেবে সুইচ করতে পারতাম, আমার কাছে খুব মজা লাগছে টাইমটা, অনেক ইন্টারেস্টিং প্রবলেম। হ্যাঁ, ইন্টারেস্টিং প্রবলেম আসলে, ইন্টারেস্টিং আসলে। আর মানে অন্য দিক থেকেও ইন্টারেস্টিং যে পেপারের রিভিউ গুলা কিরকম আসতেছে, পেপার গুলা কেমন আসতেছে বড় বড় ভেন্যুতে, আমি তো ওই এটা যে দেখাটাও খুব ইন্টারেস্টিং। এসিএল এর যে মেইন পেপার সাবমিশনের যে এসিএল রোলিং রিভিউ, আমি তো হুম এটা হুম। কো সিটিও গত 2 বছর ধরে। সো যত পেপার যত কনফারেন্সে সাবমিট হয় আমার হাতের উপর দেওয়া যায় কোন রিভিউয়ার ফেক রিভিউ লেখে, কোন রিভিউয়ার এআই জেনারেটেড রিভিউ লেখে, কোন রিভিউয়ার ডেডলাইনে ঠিক পরে সাবমিট রিভিউ সাবমিট করে, নিজে সাবমিট করে, কিন্তু টুইটারে বড় বড় বানি দিয়ে বেড়াচ্ছে যে এসএল এর ভেন্যুগুলো আনপ্রফেশনাল, এই সেই রিভিউ কোয়ালিটি খুব খারাপ। হুম এগুলো হুম হুম। সবই আমি জানি, কিন্তু চুপ থাকতে হয়। ঠিক আছে, মানে মাঝে মাঝে মন চায় টুইটারে কমেন্ট করে একদম ঝামা ঘষা দেয় আর কি, যে বেটা তুই তো অমুক অমুক কনফারেন্সে এমন এমন দিনে সাবমিট করছিস, তুই টুইটারে কেন এখন বানিয়ে দিস। তো তো আমি যে চেঞ্জটা দেখতেছি আর কি, যেমন এখন এআই জেনারেটেড রিভিউ তো একটা বিগ ডিল। হুম, এটা তো খুব অনেকে যে আহ, আলাপ সালাপ করে এজিআই কবে আসবে, তো আমার মাঝে মাঝে মজায় রিপ্লাই দিতে এখানে বলি যে সেটা হচ্ছে যেদিন এমএল রিসার্চাররা তাদের নিজেদের পেপারে এআই জেনারেটেড রিভিউ খুশি মনে মাইনে নেবে, সেদিন এজিআই আসবে। এই আর কি। এইবার তো আইসিএলআরই খুব সম্ভবত নাকি নিউ রিপস নতুন ট্র্যাক, নেক্সট নিউ রিপসে খুব সম্ভবত যে এআই মডেল জেনারেটর একটা লেয়ার থাকবে রিভিউ এর। হলি শিট, কিছু করার নেই আসলে। যেমন আমাদের ইএমএনএলপি তে আগে পেপার সাবমিট হতো 500 600, লাস্ট সাইকেলে সাবমিট হচ্ছে 14,000। এত রিভিউ কই পাবো, ইটস ম্যাথ। এইটা এবং এর মধ্যে আবার এই সাবমিশন গুলোর মধ্যে কিছু আছে যে নাম মেনশন না করি, কিছু মানে স্টার্ট আপ আছে, এই স্টার্ট আপের প্রোডাক্টই হচ্ছে যে এআই জেনারেটেড পেপার। সো ইউ ক্যান ইমাজিন তারা 50 100টা এআই জেনারেটেড পেপার সাবমিট করে দিচ্ছে। ও মাই গুডনেস, এটা তো আর জানতাম না। আরেক ক্যাটাগরি মানে অনেক ধরনের প্রবলেম বাইরে থেকে না ক্রিটিসাইজ করা খুব ইজি, যে কনফারেন্স গুলো রিভিউ প্রসেস নষ্ট হয়ে গেছে এই সেই, ইটস ভেরি ইজি টু ক্রিটিসাইজ, কিন্তু ভিতরে থাকলে মানে সাচ এ হট স্টোভ, মানে আনবিলিভেবল কত ধরনের প্রবলেম আছে। ক্যালিফোর্নিয়া না কোন জায়গায়, সরি আর একটা নাম মেনশন না করে কোন একটা দেশের এরকম একটা কোম্পানি আছে যারা হাই স্কুল স্টুডেন্টদেরকে রিসার্চ শেখায়, একাডেমি টাইপের আর কি, যে হুম হাই হুম স্কুল স্টুডেন্টদের রিসার্চ এক্সপিরিয়েন্স। এরকম কেস একটা ফ্ল্যাগ হয়েছে রিসেন্টলি এসিএল এ। সো তারা লাস্ট একটা কনফারেন্সের সাইকেলে প্রায় 56টা পেপার সাবমিট করছে। এক পোলা এরকম 50 জন প্লাস হাই স্কুল স্টুডেন্টকে নিয়ে এআই জেনারেটেড পেপার টেপার লেখা দিছে আপলোড। আমি অ্যানালাইসিস করতে গিয়ে দেখি যে প্রায় 20%-এর উপরে সাইটেশন, এগুলো ফেক সাইটেশন, দিস পেপার ডোন্ট এক্সিস্ট। ওহো। সো
টোটাল রিভিউ সবকিছু করার জন্য টাইমই থাকে একটা সাইকেলে 1 মাস মতো। হুম 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 দশ হুম। হাজার পেপার হ্যান্ডেল করা মানে এই সাচ এ মেস। এবং এই কাজগুলো আবার সব ভলান্টিয়ারই। তো হ্যাঁ 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 হ্যাঁ, আমার নিজেরই তো টাইম হয় না রিভিউ করার জন্য, তাই কি না? রিভিউ। তো এখন মানে অনেক টাইপের প্রবলেম আর কি অ্যারেস করতেছে। এর মধ্যে আমি তো পার্সোনালি কেয়ার করি, মানে বাচ্চা কাচ্চা নিয়ে আমি খুবই কনসার্ন আর কি, যে সামনে কি হবে। হ্যাঁ, এটা একটা, এটা একটা। যাই হোক, হুম। তবে সুখের খবর, অস্ট্রেলিয়া দেখলাম যে একটা ব্যান করছে, সোশ্যাল মিডিয়া ব্যান। আমি ভেরি হ্যাপি, যদিও টিকে কিনা যায় না, রেডিট আবার লসউট করছে। হ্যাঁ, এটা আমি দেখলাম যে আপনার স্ট্যাটাস স্ট্যাটাস দেখে খুবই ভালো লাগছে যে সবচেয়ে ভালো লাগছে হচ্ছে ইউজার সাইডে ইয়ে না, এক্স্যাক্টলি, কোম্পানি এক্স্যাক্টলি। সাইডে হচ্ছে এটা সবচেয়ে ভালো লাগছে। এই যে একটা বই আহ, গতকালকে একটা জিনিস কোট করার জন্য বের করছিলাম। এই বইটা আমার মনে হয় যে লোকজন সবার পড়া উচিত যারা ফেসবুক ইউজ করে আর কি, কেয়ারলেস আচ্ছা। পিপল। এই যে, আচ্ছা। যে রাইটার সারা উইলিয়ামস, হুম সে হুম হচ্ছে, মানে দুইটা কারণে বইটা আমি রিকমেন্ড করি। একটা হচ্ছে প্রথম দুইটা চ্যাপ্টারে এই সারা হচ্ছে মেনশন করছে সে ফেসবুকে চাকরি পাইছে কিভাবে। সে হচ্ছে হুম ফেসবুকের পলিসি টেপে চাকরির জন্য, মানে কি বলে এটাকে, তুমি যেভাবে ইন্টারভিউ নেওয়ার জন্য ঘুরে বেড়াইছো লোকজনকে কেমনে ধর, সে হচ্ছে এরকম ফেসবুকে চাকরি একটা, আমি আই ক্যান সলভ দিস ফর ফেসবুক, এরকম হুম একটা মাইন্ডসেট নিয়ে সে ফেসবুকের পিছনে ঘুরে বেড়াইছে। 2010 দিকে জয়েন করছে। সো এটা থেকে আমি অনেক কিছু শিখছি যে, কারণ আমাদের তো দেশের কালচারে কারো কাছে হাত পাতা ব্যাপারটা, আমাকে ওইটা দেন, আমাকে স্কোপটা দেন, একটু অস্বস্তি কাজ করে, একটু হুম হুম হুম। ইনসিকিউরিটি কাজ করে, হাউ টু বি লাইক বি ডেয়ারিং এন্ড অ্যাপ্রোচ পিপল, হুম। এটা একটা জিনিস শেখার। আর এটার মধ্যে ফেসবুকে যাবতীয় হারির খবর আছে, যে এটা তো পড়তে হবে, কেয়ারলেস পিপল। কেয়ারলেস পিপল বইটা মানে মাস্ট রিড, অ্যামেজিং একটা বই। ওকে। যে ফেসবুকের যে এখন কারেন্ট সিওও, আমি গতকালকে স্ট্যাটাস দিছিলাম, এই এই বস হচ্ছে ফেসবুকের গ্রোথ টিমের হেড ছিল। আর হ্যাঁ হ্যাঁ এনিওয়েজ, হ্যাঁ। এটা তার এগুলো নিয়ে আলাপ সালাপ না করি, তোমার ক্যারিয়ার নিয়ে আলাপ করতে চাইলাম ওইদিকে না না, আসি। বলেন। তো তোমার এখন হচ্ছে যে পিএইচডি তে কি নিয়ে কাজ করতেছো, ফার্স্ট সেমিস্টারে কি কি নিয়ে কাজ করলা, কেমন যাচ্ছে? ও, এটা খুবই হার্ড। আসার পরে এখানে বুঝতেই অনেক টাইম লাগছে যে কি আসলে কালচারটা কি। ওকে। আম, প্রথমে তো স্ট্রাগল করছি কমিউনিটি কিভাবে পাবো, কি করব। হুম 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 হুম। তারপরে হচ্ছে এখনো কি মার্জিনালাইজ কমিউনিটি নিয়ে কাজ কন্টিনিউ করবে, তাই তো? হুম, ওকে। মার্জিনাস কমিউনিটি, ভালনারেবল গ্রুপস অফ পিপল, ওকে। ডিসেবল হতে পারে, চিলড্রেন হতে পারে। মেইনলি হচ্ছে প্রাইভেসি, মার্জিনালাইজ পিপল, এই দুইটা কিওয়ার্ডের ইন্টারসেকশন আর কি। ওকে। 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 ইউল ভেরি লাকি যে প্রথম সেমিস্টার যদি সুপারভাইজার সাথে একদম ইয়ে হয়ে যায়, তাহলে লাক। এগুলা দেখি আস্তে আস্তে, এখন মোটামুটি ভালো অবস্থা। ওকে। কালকেও মিট, দেখি কি করবো। উফ। ওকে। ওকে। যাই হোক, না আই গেস ভালোই হবে। তোমার প্রায় 2 ঘন্টা সময় নিয়ে নিলাম এই মাঝ রাত্রেবেলা। থ্যাংক ইউ। প্যারা নাই। তো শেষ করি পডকাস্ট। আমি এগেইন মানে আই এম ভেরি প্রাউড অফ ইউ, তোমাকে আই থিঙ্ক একদম পিচ্ছি ইয়ে থেকে তোমার ক্যারিয়ার দেখে আসতেছি, সুপার প্রাউড অফ ইউ। আই হোপ তুমি অনেক ভালো করবে ক্যারিয়ারে, এন্ড থ্যাঙ্কস ফর স্পেন্ডিং 2 আওয়ার্স উইথ মি। না, ইটস ওকে, আমার আরো কথা বলতে কোনো প্রবলেম নাই। এগুলা কখনো বলা হয় নাই আসলে। সো প্রত্যাশা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য টাইম। অনেক কিছু জানলাম, শিখলাম। সো তোমার অডিয়েন্সদের জন্য লাস্ট কিছু কি বলার আছে নাকি, বলো, কি বলতে চাও দেশ ও জাতিকে? ওকে। ওকে, হোপ অনেক বড় একটা জিনিস। মানে লাইফে যে কোনো টাইমেই হোক, মানে যত লোতেই যাওয়া হোক, মানে আমার ব্যাপারটা এরকম যে আমি অনেক লোতেও গেছি, আবার অনেক হাইতেও ছিলাম, মানে খুব এককালে খুব ভালো স্টুডেন্ট ছিলাম। তারপরে আবার মানুষজন হইলেও বলতো যে এরে দিয়ে কিছু হবে না, তারপরে আবার এখানে আসছি। সো এইগুলা নিয়ে চিন্তা করে আসলে কোনো লাভ নেই। মানে নিজের যেটা করতে ইচ্ছা করে, আমি জানি সবার এরকম প্রিভিলেজ থাকে না, বাট স্বপ্নটাকে আসলে বাঁচায় রাখা উচিত যে আমি আসলে কি করতে চাই। হুম আর আমার মনে হয় যে ইচ্ছা আসলে থাকলে মানুষের পাথটা ওইদিকেই মানে লেড হয়। কিভাবে কিভাবে আমি এখানে আসছি, আমার লাইফে এত মানুষের সাথে মানে যোগাযোগ হওয়ার কথা ছিল না, হুম হুম কিন্তু স্টেপে স্টেপে আমি যাদের সাথে কথা বলছি, যাদের সাথে আমার পরিচয় হয়েছে, নেটওয়ার্কিং হয়েছে, নেটওয়ার্কিং খুবই ইম্পর্ট্যান্ট এখানে। হুম ওদের থ্রুতে আমি আসলে আজকে এখানে আসতে পারছি। আমি যদি স্টেপ বাই স্টেপ যাই,
কোনো একটা স্টেপ হয়তো হইতো না। আমার হয়তো ম্যাক্স প্ল্যাঙ্কে ইন্টার্নশিপ হইতো না যদি আমার ইশতিয়াক স্যারের সাথে পরিচয় না হইতো, যদি না আমার কাই পেপার না হইতো, হুম হুম যদি না আমার আবার হয়তো এখানে আসা হইতো না যদি আমার কম্পিউটার সায়েন্সে একটা মাস্টার্স না থাকতো, আমার ব্র্যাকের সুপারভাইজার আমাকে এত সাপোর্ট না দিত। হুম হুম হুম। তো জাস্ট চলতে থাকা আর কি। অনেক ওয়ান থিংস ধরনের লিড টু হার্ডেলস তো, অ্যানাদার। হ্যাঁ, আহ, মানুষের লাইফে তো হার্ডেলস আসতেই থাকে, কোনো মানুষের লাইফই প্লেন না। না না, বাট অন্যদের লাইফ অনেক প্লেন, আমার নিজের লাইফে সমস্যা। না, কোনো মানুষের লাইফই প্লেন না। আহ বা নিজের উপর ফেথ রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট, আর কাজ করে যাওয়া আসলে। ওই তোমাকে যে আমার আমার একটা ফ্রেন্ড তোমার আমাকে রিসেন্টলি বলছে যে গান বাত্তেও মানে হচ্ছে ডু ইয়োর বেস্ট। বুঝি নাই। গান বাত্তেও নামে একটা কথা আছে, গান এটা বাজতেও? হ্যাঁ, মানে হচ্ছে ডু ইয়োর বেস্ট। আচ্ছা আচ্ছা, কোন ল্যাঙ্গুয়েজ এটা? জাপানিজ মনে হয়, আচ্ছা আচ্ছা, জাপানিজ। ওকে ওকে। আমার হচ্ছে যে মাথায় ওই যে তো, আমার অলওয়েজ একটু টাইনি পিচ্চি মনে হয়, এখন লাস্ট কথা শুনে আমার 60 বছরের বয়স্ক মহিলা মনে হচ্ছে। বাট মানে গোল্ডেন ওয়ার্ডস। হ্যাঁ, এগুলাই আর কি, থেমে আচ্ছা, গেলে তো শেষ। হ্যাঁ সেটাই। তো ঠিক আছে, এখানে শেষ করি। যারা যারা দেখলেন, প্লিজ, কি জানি ওই যে লাস্টের ভিক্ষাটা চাই নেই, সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক দ্য ভিডিও, কমেন্ট করে জানান, বিশ্বকে জানিয়ে দেন যে এখানে একটা খুব চমৎকার পডকাস্ট আছে, কারণ এই গরিবের চ্যানেলে পাখি ওড়ে না। তো আবার দেখা হবে নেক্সট কোনো পডকাস্টে। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, লিভ এন্ড লেট লিভ।